আচ্ছা, তোমাদের তো আগের সপ্তাহে বলেইছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসটা আমি নেব। কিন্তু ওটা ফাইনালি শিডিউলটা বের করতে একটু অসুবিধা হচ্ছিল যে কবে ক্লাস করাবো, কারণ আমার শিডিউলটা এতটাই বেশি ব্লক হয়ে গেছে। তো ওটা ফাইনালি ঠিক হয়েছে, দুটো দিন ক্লাস তোমাদের হবে। একটা দিন হলো মানে আজকে, যেটা তোমার পড়ছে হলো মানডে সন্ধে, সন্ধে নয় রাতই বলা যেতে পারে, মানডে রাত্রি 9টা, 1 ঘন্টার ক্লাস। এইখানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, আর টুইসডে একটা ক্লাস থাকবে, সেইটা হলো সকাল 11টা। এখানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সই করব, কিন্তু এমসিকিউ করব ডিটেলে। ঠিক আছে, তো তোমরা একটু চেষ্টা করো ক্লাসগুলো করার, আর না করলে তো রেকর্ডিং এর অপশন রয়েছে, সেটা তো সেকেন্ডারি অপশন, বাট চেষ্টা করবে ক্লাসগুলো করার। আর কারেন্ট অ্যাফেয়ার্সে যেটা মেনলি আমি যেটার উপর জোর দিই, এখনই বলে দিচ্ছি, সেটা হলো এখানে কিন্তু প্রচুর থিওরি পড়ে কোনো লাভ নেই। মানে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে যেটা দেওয়া হয়, একদম স্পেসিফিক প্রশ্ন করা হয়। ঠিক আছে, একদম স্পেসিফিক প্রশ্ন করা হয়। তো স্পেসিফিক প্রশ্ন হলে আমাদেরকে স্পেসিফিক উত্তর দিতে হবে। মানে বুঝতে পারছো, ধরো টপিক ওয়ান লাইনার। হ্যাঁ বলো জয়ন্ত, কিছু বলছো? হ্যাঁ স্যার, টপিক ওয়াইজ করাবেন কারেন্ট অ্যাফেয়ার্সটা? সেটা হলে তো মাসে একদিন করাতে হবে, তোমাদের তো উইকলি হবে। তাই উইকলি হলে ওরকম ভাবে টপিক ওয়াইজ হলে সমস্ত টপিক সবসময় কভার হবে না। ঠিক আছে, ওটাকে তুমি তোমার মতো করে টপিক ওয়াইজ করে নিতে পারো, ওটা কোনো ব্যাপার নয়। কিন্তু উইকলি করলে কি হয়, সেখানে তো সবকিছুই ঘেটে যাবে। যখন তুমি মান্থলি করবে, তখন মান্থলি কোনো কম্পাইলেশন হলে তুমি করতে পারো। তবে আমি তোমাকে বলে দেবো যে এখানে যা যা কভার করা হবে সেগুলোই ভালোভাবে পড়বে, তার বাইরে বেশি কিছু এক্সট্রা ইনফরমেশন পড়তে যাবে না। বিশেষ করে ইউপিএসসি কারেন্ট অ্যাফেয়ার্স একদম পড়তে যাবে না, কারণ তোমাদের যে সমস্ত পরীক্ষা সেখানে ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটটাও আমার অ্যাজ ইউজুয়াল বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই রয়েছে। তো যে কোনো ভাষায় তোমরা পড়তে পারো, তোমাদের যা ইচ্ছে। ঠিক আছে, তবে আমি যে মনে করি কিছু কিছু টপিক ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স সেটা ইংরেজিতে পড়াই ভালো, কারণ এখানে তো ওয়ান লাইনারে থাকে, খুব একটা অসুবিধা হবে না। আর না হলে বাংলায় পড়বে, যা ইচ্ছে করবে। ঠিক আছে, নোটটা আমি ক্লাসের শেষে অ্যাজ ইউজুয়াল দিয়ে দেবো, ওটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এখানে মেনলি আমরা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সও পড়বো, বা পিছনে ফিরে আসা কোনো কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো। আচ্ছা, আর একটা যেখান থেকে তোমাদের ডাউট হতে পারে, সেটা হলো কত দিনের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদেরকে পড়তে হবে। তোমার এক্সাম ডেট যেদিন হবে, তুমি যে কোনো পরীক্ষা দিতে যাও, তোমার এক্সাম ডেট যেদিন থাকবে তার আগের লাস্ট 1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে করে যেতে হবে। সেই কারণেই আমি সিএ এমসিকিউ গুলো করাবো। সিএটা যেটা আমি করাবো সেটা মেনলি রিসেন্ট যে সিএ গুলো হয়েছে সেগুলো, আর এমসিকিউ গুলোতে লাস্ট 1.5 বছরের বা লাস্ট কিছু মাসের ইম্পর্টেন্ট আমরা এমসিকিউ ডিসকাস করব। কারণ শুধু নতুন নতুন কারেন্ট অ্যাফেয়ার্স নিউ সিএ পড়ে কোনো লাভ নেই। নিউ সিএ যেমন তোমাকে পড়তে হবে, তেমন তোমাকে ওল্ড সিএ বারবার রিভিশন দিতে হবে, তবেই কিন্তু তোমার আদতে মনে থাকবে, নাহলে মনে থাকবে না। সি এর আরেকটা গুরুত্ব হলো, তুমি যে কোনো পরীক্ষা দিতে পারো, সেটা ক্লার্কশিপ হতে পারে, মিসেলিনিয়াস হতে পারে, পুলিশ হতে পারে। হ্যাঁ ভালো আছি বাবু। ঠিক আছে, যে কোনো পরীক্ষা হতে পারে। আমি একটু আগেই তোকে বলছিলাম যে লোকনাথ কোথায় গেল। সামনে পরের সপ্তাহ আর 10-12 দিন ভোটের বাকি আছে। আমি ভাবলাম প্রচার টোচার করছে হয়তো দলের হয়ে। হ্যাঁ স্যার। যাই হোক, তো মোটামুটি প্রচার চলছে। প্রচার চলে যেত। হ্যাঁ, তাহলে ওল্ড সিএ গুলো রিভিশন করতে হবে, তো দুটোই আমাদের করতে হবে। চলো আমরা এগিয়ে যাই। ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স দেখো কি বলেছে, বাংলা ইংরেজি দুটোই আছে এখানে। বেঙ্গালুরু ইজ সেট টু রিসিভ ইন্ডিয়াস ফার্স্ট ড্রাইভারলেস মেট্রো ট্রেন। ঠিক আছে, প্রশান্ত কি বলছিস বল, আর একবার কোনটা কোনটা আর একবার বলবো, এখনো পর্যন্ত কিছু শুরুই করিনি, এইসবে শুরু করছি। একটু আনমিউট করে বল তুই কি আরেকবার, মানে কোনটা বলবো আরেকবার। স্যার ওটা কি বলছিলেন, কিরকম চর্চা করতে ওটা একটু বলুন একবার। না, আমি তোকে বললাম যে আলটিমেট তুমি যে কোনো পরীক্ষাই দাও না কেন, ধরো তুমি পুলিশের পরীক্ষা দিচ্ছ, পুলিশের মেনলি তো দুটো পরীক্ষা, এসআই কনস্টেবল। তারপর ধরো আমাদের পিএসসির পরীক্ষা হয় মিসলেনিয়াস ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস। আর আমাদের এসএসসির যে কোনো পরীক্ষা, তুমি যে পরীক্ষাই দাও না কেন, কারেন্ট অ্যাফেয়ার সমস্ত পরীক্ষাতে আসবে, সমস্ত পরীক্ষাতে। এমন কোনো পরীক্ষা নেই যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স আসে না। বুঝতে পেরেছো? কারেন্ট অ্যাফেয়ার্সটা আমাকে খুব ভালো করে রেডি করতে হবে, এটাই বলেছি। আচ্ছা, এখানে আর একটা চ্যাটে কি এসছে, ক্ষুদিরাম যেটা বলবে সেটা চ্যাটে লেখো, কারণ তোমার নেটওয়ার্কে খুব ইস্যু হয়, তোমার কথা বুঝতে পারি না।
অজিত কি বলছে? স্যার মিসলিনিয়াস এর ডেসক্রিপটিভ জিকে তে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, সেই ব্যাপারটা একটু আইডিয়া দেবেন। এখন দেরি আছে অনেক, আগে মিসলিনিয়াস প্রিলিমস হোক, তারপর দেখা যাবে। এখন থেকে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই ওসব দিয়ে। ঠিক আছে, প্রিলিমসই পাস করতে পারবি না, ডেসক্রিপটিভ নিয়ে কি হবে? এখন প্রিলিমসটাকে পাস কর, তারপর ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে সব বলে দেবো। ঠিক আছে, চলো আমরা শুরু করি। বেঙ্গালুরু ইজ সেট টু রিসিভ ইন্ডিয়াস ফার্স্ট ড্রাইভারলেস মেট্রো ট্রেন। বেঙ্গালুরু ভারতের প্রথম চালকবিহীন মেট্রো ট্রেন পেতে চলেছে। দেখো, তোমরা সবাই জানো আমাদের প্লেন গুলো যেগুলো আছে, বেশিরভাগ প্লেনই কিন্তু এখন অটো পাইলট মোডে চলে। অর্থাৎ যদি এমন ঘটনা ঘটে যে পাইলট নেই, তারপরেও কিন্তু প্লেন গুলো চলবে। ঠিক আছে, ওখানে পুরোটা অটোমেশন করা আছে। ঠিক আছে, হঠাৎ করে হতেই পারে যে পাইলটের হয়তো শরীর খারাপ হয়ে গেল, তো ডেফিনেটলি তার সাথে অ্যাসিস্ট্যান্ট পাইলট থাকে, সে জেনারেলি ব্যাকআপ নেয়। কিন্তু আমাদের ট্রেনে একটা প্রবলেম হলো, সমস্ত ট্রেনে কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সবসময় থাকে না। থাকা উচিত, অ্যাজ পার রুল থাকা উচিত, কিন্তু অনেক সময় থাকে না। বা এমনও তো হতে পারে যে হয়তো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং পাইলট দুজনেই কোনো সমস্যায় পড়লো। তো জেনারেলি এরকম এরকম যদি ঘটনা ঘটে, তার জন্য আমরা চেষ্টা করছি, আমরা শুরু করেছি সবে, যে আমরা চালকবিহীন মেট্রো প্রথম শুরু করব। কারণ মেট্রোটা মেনলি ওয়ান লাইনারে, মানে একটা পার্টিকুলার লাইন দিয়ে যায়। জেনারেলি এখানে কলিশন বা মানে মুখোমুখি সংঘর্ষ হওয়ার কি বলবো পরিস্থিতিটা কমই আসে। আর এছাড়া যদি পরে ফিউচারে এমন হয় যে আমাদের ট্রেন অনেক বেড়ে গেছে, সেই অনুযায়ী আমাদের লোকো নেই বা লোকো পাইলট নেই, তখন আমরা আস্তে আস্তে সেটার কথা ভেবে অটোমেশন করা শুরু করেছি। ব্যাঙ্গালোর হলো প্রথম ভারতের শহর যেখানে কিন্তু চালকবিহীন মেট্রো শুরু হচ্ছে, তারপর আস্তে আস্তে অন্য শহরেও হবে। এবার প্রশ্ন হলো, এই যে কারেন্ট অ্যাফেয়ার্সটা, এখানে আমরা এইটুকুনি পড়বো, কারণ আমাদের আজকের ক্লাসে টোটাল 50টা কারেন্ট অ্যাফেয়ার্স আমি রেখেছি, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে এটার বাইরে কোনো এক্সট্রা ইনফরমেশন পড়ার দরকার নেই, এটা এখানেই শেষ। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে চলো। পীযূষ গোয়েল লঞ্চড ই কিষান উপজ নিধি প্ল্যাটফর্ম ফর ফার্মার্স। যারা কৃষক তাদের জন্য পীযূষ গোয়েল, যিনি আমাদের অবভিয়াসলি কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশনের তোমার মিনিস্টার, তিনি একটা নতুন প্ল্যাটফর্ম চালু করেছেন। এটার নাম কি? ই কিষান উপজ নিধি প্ল্যাটফর্ম। এবার এই প্ল্যাটফর্মটা কেন লঞ্চ করা হয়েছে? দিস প্ল্যাটফর্ম উইল হেল্প ফার্মার্স টু রিসিভ ফেয়ার প্রাইসেস ফর দেয়ার প্রডিউস। তোমরা জানো যে আমাদের দেশের কৃষকদের একটা সবচেয়ে মেন সমস্যা হলো, কৃষকরা যে সমস্ত জিনিস ফসল ফলায় তার কিন্তু ন্যায্য মূল্য পায় না। সেটা যাতে প্রপার একটা ন্যায্য মূল্য পায়, তার জন্য এই প্ল্যাটফর্মটার মাধ্যমে কিন্তু যারা কৃষক আছে তারা যথেষ্ট স্বল্প মূল্যে বা গভর্নমেন্ট যে প্রাইসটা ঠিক করে দেবে, যেটাকে আমরা মার্কেট এমএসপি বলি, সেটাতে তারা কিন্তু তাদের যে সমস্ত ফার্মিং গুলো সেগুলো বিক্রি করতে পারবে। এটা লঞ্চ করেছে পীযূষ গোয়েল, মিনিস্টার অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন। একটু প্লিজ সন্ধ্যা মিউট করো, ঠিক আছে? তাহলে এটা গেল। নেক্সট, এবার তোমাদের এখান থেকে কি প্রশ্ন আসবে? তোমাদের প্রশ্ন আসবে যে ই কিষান উপজ নিধি প্ল্যাটফর্ম, এই পার্টিকুলার প্ল্যাটফর্মটা কে লঞ্চ করলেন বা কে উদ্বোধন করলেন? আনসার কি হবে? পীযূষ গোয়েল। ঠিক আছে, চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই, নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাই। স্পেন ওন 2023-2024 ইউএফা ওমেন্স নেশনস লিগ টাইটেল। তোমরা অনেকেই জানো এই 2024 সালে কিন্তু ছেলেদের ইউরো কাপ হবে। ইউরো কাপ বা ইউএফা ইউরো কাপ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ইউএফা ইউরো কাপ বা ইউরো কাপ যেটাকে আমরা বলি, সেটা কিন্তু প্রতি 4 বছর ছাড়া হয়, ইউরোপের দেশগুলোর মধ্যে হয়। তোমাদের অনেকেরই মনে থাকবে 2020 সালের যে ইউরো কাপ হয়েছিল, 2021-এর যে ইউরো কাপ হয়েছিল, ওই 2021-এর ইউরো কাপে কিন্তু আমাদের এই জিতেছিল, ইতালি জিতেছিল। ফাইনালে ওরা হারিয়েছিল ইংল্যান্ডকে। তো এটা হলো মেয়েদের ইউএফা ওমেন্স নেশনস লিগ টাইটেল, মেয়েদের। তো ন্যাচারালি এখানে ইউরোপের দেশগুলো পার্টিসিপেট করেছিল। তো ইউএফা ওমেন্স নেশনস লিগ এটা একটা ফুটবল কম্পিটিশন। চ্যাম্পিয়ন কে হয়েছে? এখানে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন, আর রানার্স আপ হয়েছে কে? ফ্রান্স। আমাদের ভারতে যে ইম্পর্টেন্ট ফুটবল টুর্নামেন্ট গুলো হয়, সেগুলো তোমরা একটুখানি রিভিশন দিয়ে নেবে, সেগুলো থেকে প্রশ্ন আসে। যেমন ধরো এবছর তোমাদের দিতে পারে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? সন্তোষ ট্রফি জেনারেলি স্টেট গুলোর মধ্যে হয়, এখানে চ্যাম্পিয়ন হয়েছে এই বছর সার্ভিসেস। নেক্সট তোমাদের দিতে পারে যে এই বছর আই লিগ কোন দল চ্যাম্পিয়ন হয়েছে? আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে এবার মোহামেডান স্পোর্টিং ক্লাব, কলকাতার, তোমরা সবাই জানো, বিখ্যাত ক্লাব।
একসময় কিন্তু ইস্ট বেঙ্গল মোহামেডানের সাথে মোহামেডান স্পোর্টিং যথেষ্ট বড় ক্লাব ছিল, অনেকেই জানো। তো আই লিগ হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নেক্সট যদি তুমি চলে আসো, ডুরান্ট কাপ জিতেছে কে? ডুরান্ট কাপ জিতেছে মোহনবাগান সুপার জায়েন্ট। মোহনবাগান সুপার জায়েন্ট জিতেছে। ইস্ট বেঙ্গল ডুরান্ট কাপ জিতেছে, ঠিক আছে। ভাই মিউট কর, মিউট কর, মিউট কর, মিউট কর, ঠিক আছে। ও ইচ্ছে করে মজা করছে, এখানে খিল্লি করছে। আমাদের ক্লাসটা খিল্লি করার সময় নয়, ঠিক আছে। ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডানের ঝগড়া তোমরা ক্লাসের বাইরে গিয়ে করবে, এখানে শুধু পড়াশোনা করবে, ক্লাস শেষ হবে বেরিয়ে চলে যাবে, ঠিক আছে। আমি কিন্তু এসব ক্লাসে একদম প্রোভাইড করবো না। যারা আমার আগে ক্লাস করেছো, পলিটি ক্লাস করেছো, তারা জানো আমি কিন্তু এই ব্যাপারগুলো একদম পছন্দ করি না, ঠিক আছে। ইদ্রিস বলো। স্যার এসব বলার প্রয়োজন নেই, শুধু নামটা বলবেন, আমি সঙ্গে অ্যাকশন নিয়ে নেব। ঠিক আছে, ডুরান্ট কাপ হলো মোহনবাগান সুপার জায়েন্ট। নেক্সট চলে যাও আইএসএল, ইন্ডিয়ান সুপার লিগ। আইএসএল কে যদি লিগ শিল্ড বলা হয়, আইএসএল এর লিগ শিল্ড জিতেছে হলো মোহনবাগান সুপার জায়েন্ট। আর আইএসএল যে কাপটা হয় সেটা জিতেছে হলো মুম্বাই এফসি। তো এই সমস্ত টুর্নামেন্ট গুলো আমাদের ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট, সেগুলো আমাদেরকে ভালো করে রেডি করতে হবে। এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। আর এখানে আমরা যেটা করছিলাম সেটা হলো ইউএফা ওমেন নেশন লিগ টাইটেল, সেটা স্পেন জিতেছে, স্পেন চ্যাম্পিয়ন হয়েছে, রানার্স আপ হয়েছে ফ্রান্স। একদম ভালো করে রেডি করে নেবে। এখানে আমি যেগুলো লিখে দিলাম এগুলো অ্যানোটেশন সমেতে আমি তোমাদেরকে পিডিএফ এ দেবো, প্লাস রেকর্ডিং তো হচ্ছে। হ্যাঁ, আইএসএল লিগ শিল্ড একটা হয়, আইএসএল কাপ একটা হয়। লিগ শিল্ডটা জিতেছে মোহনবাগান আর কাপটা জিতেছে মুম্বাই এফসি, ঠিক আছে। আমরা নেক্সট চলে যাই। অ্যাকচুয়ালি মুম্বাইয়ের ক্লাবটার নাম হলো মুম্বাই সিটি এফসি বলা হয়। মুম্বাই সিটি ক্লাবটার নাম মুম্বাই সিটি এফসি। নেক্সট চলে যাও। হিমাচল প্রদেশ স্টেট গভর্নমেন্ট লঞ্চ ইন্দিরা গান্ধী পেয়ারি বেহেনা সুখ সম্মান নিধি যোজনা। হিমাচল প্রদেশের সরকার একটা নতুন স্কিম চালু করেছে, স্কিমটার নাম হলো ইন্দিরা গান্ধী পেয়ারি বেহেন সুখ যোজনা। লঞ্চ করছে কে? লঞ্চ করছে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখু। আন্ডার দি স্কিম, এই স্কিমে কি করা হচ্ছে না, 1500 টাকা করে প্রতি মাসে মেয়েদেরকে দেওয়া হচ্ছে যাদের বয়স 18 থেকে 60। এবার এই ধরনের প্রশ্নের একটা ট্রিক আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমত দেখো, স্কিমটার নাম ইন্দিরা গান্ধী দিয়ে শুরু হয়েছে, তার মানে আমি এখান থেকে ধরে নিতে পারি যে এখানে এমন কোনো রাজ্য আনসার হবে যে রাজ্যে কংগ্রেসের সরকার আছে। এবার তুমি বলতেই পারো স্যার তেলেঙ্গানা আনসার হতে পারে, কারণ তেলেঙ্গানায় কংগ্রেসের সরকার আছে, ঠিকই তো। কর্ণাটক আনসার হতে পারে, কারণ কর্ণাটকে কংগ্রেসের সরকার আছে। আবার হিমাচল প্রদেশও আনসার হতে পারে, কারণ হিমাচল প্রদেশেও কংগ্রেসের সরকার আছে। কিন্তু খেয়াল করে দেখো, তেলেঙ্গানা বা তোমার কর্ণাটক, এই দুটো দক্ষিণ ভারতের রাজ্য। তেলেঙ্গানার মেন ল্যাঙ্গুয়েজ হলো তেলেগু, আর কর্ণাটকের মেন ল্যাঙ্গুয়েজ হলো কন্নড়। কিন্তু এখানে পেয়ারি বেহেনা সুখ সম্মান নিধি যোজনা বলেছে। এই ল্যাঙ্গুয়েজটা দেখে বুঝতে পারছো এটা কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজের স্কিমটার নাম। তার মানে এটা কিন্তু কন্নড় নামও নয়। যেমন কন্নড় নামের শেষে দেখবে মা থাকে, মা, ইন্দিরাম্মা, ঠিক আছে, নেহরুম্মা, এরকম নাম থাকে, ঠিক আছে। তো সেগুলো জেনারেলি আমাদের তেলেগু নাম হয়। তো ন্যাচারালি তেলেঙ্গানার যদি কোনো স্কিম হতো আর এটার নাম হতো ইন্দিরাম্মা, ইন্দিরাম্মা গান্ধী পেয়ারি বেহেনা, এরকম একটা কিছু। ন্যাচারালি এটা হিন্দি নাম। তাহলে হিন্দি নাম মানে কিন্তু আনসার তেলেঙ্গানাও হবে না, আনসার কর্ণাটকও হবে না। যেটা আনসার হতে পারে সেটা হলো হিমাচল প্রদেশ। অনেক সময় কি হয়, আমাদের গেস করতে হয় পরীক্ষা হলে, কিন্তু মাথায় রাখবে আমরা ওয়াইল্ড গেস করব না, আমরা ভেবে চিনতে গেস করে আনসার বার করার চেষ্টা করব। এবং অনেক কমপ্লিট আনসার কিন্তু এইভাবে হয়, ঠিক আছে। তো আর যদি মনে রাখতে পারো তাহলে তো তার থেকে ভালো কিছুই নেই। নেক্সট আমরা চলে যাই। হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী হলেন তামাস সুলিয়াক। তামাস সুলিয়াক তিনি হলেন হাঙ্গেরির নতুন প্রাইম মিনিস্টার। হাঙ্গেরি হলো, তোমরা সবাই জানো, ঠিক আছে, আমাদের একটা এমন একটা দেশ যে দেশটা স্পেসিফিক্যালি আমাদের পূর্ব ইউরোপের দেশ। আর হাঙ্গেরির রাজধানীর নাম কেউ জানো? কেউ বলতে পারবে? একবার দুবার এসছে পরীক্ষাতে। বুদাপেস্ট। বুদাপেস্ট। হাঙ্গেরির রাজধানী হলো বুদাপেস্ট। আর যেটার সাথে গুলিয়ে যায় সেটা হলো রোমানিয়া। হাঙ্গেরির রাজধানী হলো বুদাপেস্ট আর রোমানিয়ার রাজধানী হলো বুখারেস্ট, ঠিক আছে। হাঙ্গেরি বুদাপেস্ট, রোমানিয়া বুখারেস্ট, একটু মাথায় রাখবে। আমরা নেক্সট চলে যাই। বিখ্যাত কটক রূপা তারকাসিকে ভৌগোলিক ইঙ্গিত জিআই ট্যাগ দেওয়া হলো তার স্বতন্ত্র ঐতিহ্য এবং কারুশিল্পকে চিহ্নিত করে। দেখো, মেনলি এখানে যেটা কাজ করা হয় এগুলোকে আমরা বলি ক্রাফটম্যান, মানে ক্রাফটের কাজ।
ক্রাফটকে আমরা বাংলায় স্পেসিফিক্যালি যেটা বলি সেটা হলো হস্তশিল্প। মানে এটাই কিন্তু এই যে যেগুলো তোমরা দেখছো, তোমার ক্রচেটের কাজ বলো, ঠিক আছে, জর্জেটের কাজ বলো, বা বিভিন্ন তারের কাজ বলো, এগুলো কিন্তু আমরা মেনলি করি মানে হাতের মাধ্যমে, হাতের কারুকার্যের মাধ্যমে এটা করি। ঠিক আছে, এগুলো কিন্তু খুব একটা ওই কারখানা বারখানায় তৈরি হয় না। আর এই যে স্টাইল অফটা দেখছো, এটাকে অ্যাকচুয়ালি তারকাসি বলা হয়। এটা সিলভার ফিলিগ্রি, মানে এটা পুরোটাই আর কি ওই যেটাকে আমরা বলি রূপোর কাজ। আর এটা কিন্তু কটকের একটা ঐতিহ্যময় জিনিস, এটা কিন্তু এবার জিআই ট্যাগ পেয়েছে। মেনলি জিআই ট্যাগ আমরা সেই সমস্ত জিনিসগুলোকে দিই যেগুলো সেই পার্টিকুলার জায়গাতে খুব বিখ্যাত। যেমন প্রথম জিআই ট্যাগ পেয়েছিল, তোমাদের জিকে প্রশ্ন আসে, জানো কেউ ভারতবর্ষে প্রথম জিআই ট্যাগ কোনটা পেয়েছিল? দার্জিলিং এর যে চা, ওটাই পেয়েছিল প্রথম জিআই ট্যাগ, ঠিক বলেছো। নেক্সট চলে যাও, অ্যালং সাইড কটকের এই রূপা তারকাসির পাশাপাশি অন্যান্য কারুশিল্প বা হস্তশিল্পের মধ্যে বাংলার মসলিন, যেটা পশ্চিমবঙ্গ, নার্সাপুর ক্রচেট লেস, এটা অন্ধ্রপ্রদেশ, এই যে এখানে তৈরি হচ্ছে, আর কাচ রোগান কারুশিল্প, কাচ রোগান ক্রাফট, এটা গুজরাটে। তোমরা সবাই জানো গুজরাটের যে রিজিয়নটা রয়েছে, এই যদি গুজরাট হয়, এই 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 অঞ্চলটা, এটাকে আমরা কাথিয়াবাড় বলি, এটাকে আমরা কাথিয়াবাড় বলি, আর এই অঞ্চলটাকে আমরা কাচ রিজিয়ন বলি। তো কাচ রিজিয়নে একটা রোগান ক্রাফট, এগুলোও কিন্তু জিআই স্ট্যাটাস পেয়েছে। কোনটা কোথা থেকে পেয়েছে একটু দেখে রাখবে, এগুলো প্রচুর আসে। নারাসপুর ক্রচেট, এটা হলো মেনলি সুতোর কাজ, এটা অন্ধ্রপ্রদেশ। এই যে ওই আমাদের দেখবে আমরা আসন বানাই, আসন যে আসনে আমরা বসে থাকি, ওগুলো অ্যাকচুয়ালি ক্রচেটের কাজ করে করা হয়। আর বাংলার মসলিনও পেয়েছে। যেমন তোমরা জানো আমাদের বাংলাতেও কিন্তু হস্তশিল্প যথেষ্ট বিখ্যাত। যদি কেউ বাঁকুড়া জেলায় থাকো, এখানে আমাদের লোকজন রয়েছে, বাঁকুড়ার লোকনাথ রয়েছে, বাঁকুড়ার বিষ্ণুপুরের যে সিল্ক, ঠিক আছে, সেই বিষ্ণুপুরের সিল্ক কিন্তু তোমরা জানো খুব বিখ্যাত। তারপর তোমরা যদি নদিয়া জেলায় চলে যাও, নদিয়া জেলার তাঁত শিল্প, শান্তিপুর বলে একটা জায়গা আছে নদিয়া জেলায়, অনেকেই শুনে থাকবে, সেখানকার তাঁত শিল্প কিন্তু খুব বিখ্যাত। এগুলো কিন্তু মেনলি বাংলার হস্তশিল্প। এছাড়া বাঁকুড়া জেলায় পুতুলের কাজ, কৃষ্ণনগরে মাটির যে মূর্তি তৈরি হয়, এগুলো সব পোড়ামাটির মূর্তি, এগুলো সব বিখ্যাত। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে। চলো নেক্সট চলে যাও, সুমন কুমারী কি বলছে, সুমন কুমারী ফ্রম হিমাচল প্রদেশ বিকেম ফার্স্ট ফিমেল স্নাইপার অফ বিএসএফ। আচ্ছা, আমাদের যে সমস্ত মানে বর্ডার ফোর্স গুলো রয়েছে, তার মধ্যে অনেকগুলো ফোর্স রয়েছে, তেমন একটা আছে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, একটা আছে হলো এসএসবি সশস্ত্র সীমা বল, একটা আছে যারা চীন তিব্বত সীমান্ত পাহারা দেয় আইটিবিপি ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশ। ঠিক আছে, তো এদের মেনলি কাজ কি, এরা বর্ডার প্রোটেকশন করে। আর এরা সবাই কোন মিনিস্ট্রির আন্ডারে কাজ করে? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, বা আমাদের যে গৃহ মন্ত্রক, অমিত শাহ যেখানকার মন্ত্রী, তার আন্ডারে এরা কাজ করে। সেই বিএসএফ এর মধ্যে প্রথম মহিলা যিনি স্নিপার হয়েছেন তিনি হলেন সুমন কুমারী, তিনি হিমাচল প্রদেশ থেকে বিলং করছেন। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে স্নিপার ব্যাপারটা কি? কিছুই না, স্নিপার হলো যারা বিভিন্ন ওই দেখবে গাছের ফাঁক থেকে, তারপর ওই দুটো বস্তা আছে তার মাঝখান থেকে বন্দুকটাকে ঢুকিয়ে একদম অনেকটা লং রেঞ্জে তারা শট নিতে পারে, এদেরকে স্নিপার বলা হয়। স্নিকার মানে যারা খুব ভালো গুলি চালাতে পারে, এবং এদেরকে কিন্তু মানে বিভিন্ন রকম বসে শুয়ে সেই ভল্ট খেয়ে এরা কিন্তু গুলি চালাতে পারে, প্লাস গাছের ফাঁক থেকে গাছের ওপরে উঠে। ঠিক আছে, এই সমস্ত স্নিপার গুলো কিছুই না, এরা ট্রেন্ড। ঠিক আছে, এদেরকে প্রপারলি ট্রেনিং দেওয়া হয় যাতে তারা শত্রুর মোকাবিলা করতে পারে। নেক্সট আমরা চলে যাই, রাশিয়া লঞ্চড পার্স 1 স্যাটেলাইট রিসেন্টলি রাশিয়া একটা লঞ্চ করেছে। কি কি জয়ন্ত কি বলছো বলো? স্যার ওই এসব বলে আছে, ও ভিডিওটা অন আছে স্যার, অসুবিধা হচ্ছে। এ কার ভিডিও অন আছে একটু অফ করো ভাই, ঠিক আছে, ভিডিও টিডিও একটু অফ করো, ক্লাস করো সবাই মন দিয়ে। চলো, যেটা বলছিলাম সেটা হলো রাশিয়া লঞ্চ করেছে পার্স 1 স্যাটেলাইট, রিসেন্টলি লঞ্চ করেছে। পার্স 1টা কি? এটা হলো একটা রিমোট সেন্সিং এবং ইমাজিনিং স্যাটেলাইট। আচ্ছা, তোমরা জানো এই ইমাজিনিং বলছি, ইমেজিং স্যাটেলাইট, তোমরা জানো মাঝে মাঝে, আমি জানি না দেখেছো কিনা, দেখবে একটা উঁচু থেকে বিভিন্ন ছবি তোলা হয়। যেমন আমরা যে পৃথিবীর ছবি দেখেছি, পৃথিবীর ছবিগুলো যেগুলো তোলা, ওই চারদিকটা কালো আর মাঝখানে নীল রঙের পৃথিবী, সেগুলো স্যাটেলাইট থেকেই তোলা, উপগ্রহ থেকেই তোলা, কারণ আদারওয়াইজ ওইখানে গিয়ে তো আর আমরা কেউ সেলফি তুলতে পারবো না। তো রাশিয়া কিন্তু পার্স 1 বলে একটা স্যাটেলাইট রিসেন্টলি লঞ্চ করেছে। ঠিক আছে, আর এটা হলো একটা রিমোট সেন্সিং স্যাটেলাইট এবং এটা ইমেজিং স্যাটেলাইট। তোমাদেরকে এখান থেকে জেনারেলি খুব একটা টেকনিক্যাল প্রশ্ন করা হয় না, যেটা দেবে সেটা হলো পার্স 1 স্যাটেলাইটটা কোন দেশ রিসেন্টলি লঞ্চ করলো। 4টে অপশন থাকবে, তোমাদেরকে রাশিয়া আনসার করতে হবে। নেক্সট প্রশ্নে চলে যাই, প্রো কাবাডি লিগ। ঠিক আছে,
প্রো কাবাডি লিগ কি? আমাদের যে কাবাডি যে টুর্নামেন্ট হয়, যেমন তোমাদের এখন এই ক্রিকেটে হচ্ছে কি জানো নাম, আইএসএল, আইএসএল বলছি আইপিএল, ফুটবলে আইএসএল, তো বিভিন্ন টুর্নামেন্টের কিছু ঘরোয়া টুর্নামেন্ট হয়। প্রো কাবাডি লিগটা হলো কাবাডি টুর্নামেন্ট। এবারে চ্যাম্পিয়ন হয়েছে পুনেরি পাল্টান, এটা হলো পুনের টিম। আর রানার্স আপ হয়েছে হলো হরিয়ানা স্টিলার্স, এটা হরিয়ানার টিম। এটা হলো 2023-24 প্রো কাবাডি লিগ। তোমাদেরকে চ্যাম্পিয়নটা বেশি মনে রাখতে হবে, ওটাই বেশি দেয়, তবে রানার্স আপটাও কিন্তু মাথায় রাখার চেষ্টা করবে। ঠিক আছে, এর বাইরে আর তোমাদেরকে এইখান থেকে কোনো ইনফরমেশন পড়ার দরকার নেই। নেক্সট চলে যাই। রিসেন্টলি নিওলিথিক চাইল্ড বুরিয়াল সাইট আনআর্থ ইন চেঙ্গালপট্টু, তামিলনাড়ু। এটা ডিসকভার কে করেছে? না ইউনিভার্সিটি অফ ম্যাড্রাস রিসার্চার। তোমরা সবাই জানো, আমাদের যখন প্রথম আমরা ইতিহাস পড়ি তখন আমরা দেখেছিলাম প্রস্তর যুগ পড়েছিলাম। তার মধ্যে সবচেয়ে পড়েছিলাম আমরা প্রাচীন প্রস্তর যুগ, যেটাকে ইংরেজিতে আমরা বলি প্যালিওলিথিক। তারপর আমরা পড়েছিলাম মধ্যপ্রস্তর যুগ, যেটাকে আমরা ইংরেজিতে বলি মেসোলিথিক। আর তারপর আমরা পড়েছিলাম নব্যপ্রস্তর যুগ, যেটাকে আমরা মানে ইংরেজিতে বলি নিওলিথিক, তাই তো? তো তোমরা সবাই জানো যে এই নিওলিথিক পিরিয়ড, মেসোলিথিক পিরিয়ড বা প্যালিওলিথিক পিরিয়ডে লিথ মানে হলো পাথর, কারণ সেই সময় পাথরের ব্যবহার মানুষ করতো, সেই জন্যই প্রস্তর যুগ, তোমরা ইতিহাসে পড়েছো। তো ওই নবপ্রস্তর যুগের যার সময়কাল হলো 10,000 থেকে 4,500 খ্রিস্টপূর্বাব্দ, ঠিক আছে, সেই সময়কার একটা নিওলিথিক সাইট, একটা চাইল্ড বুরিয়াল সাইট মানে হলো যেখানে ছোট ছোট বাচ্চাদেরকে কবর দেয়া হয়, তেমন একটা শিশু কবরস্থানের সন্ধান পাওয়া গেছে। এটা আবিষ্কার করেছে কে? না মাদ্রাস বিশ্ববিদ্যালয়ের যারা আর্কিওলজিস্ট, যারা প্রত্নতত্ত্ববিদ, তারা এটা আবিষ্কার করেছে। আর এটা কোথায় পাওয়া গেছে? এটা পাওয়া গেছে তামিলনাড়ুর চেঙ্গলপাট্টুতে। আর যদি নিওলিথিক পিরিয়ড সম্বন্ধে বলি, এটা 10,000 থেকে 4,500 বিফোর ক্রাইস্ট, বুরজাহোম, চিরান্দ বিহার, এড্ডাকাল গুহা কেরালাতে আছে। এগুলো হলো কিন্তু বিখ্যাত নিওলিথিক সাইট, তোমরা সবাই জানো, এইটুকুনি পড়লেই চলবে। নেক্সট আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাই। দেখে নাও, ডক্টর প্রদীপ মহাজন মহারাষ্ট্র ভূষণ পুরস্কার 2024-এ সম্মানিত হয়েছেন। মহারাষ্ট্র পুরস্কার সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, মহারাষ্ট্র ভূষণ পুরস্কার মানে মহারাষ্ট্র সরকারের সবচেয়ে বড় যে সিভিল অ্যাওয়ার্ড, হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড বা সর্বোচ্চ যে বেসামরিক পুরস্কার বা অসামরিক পুরস্কারও বলে বাংলাতে, সিভিলিয়ান অ্যাওয়ার্ড, সেটা হলো মহারাষ্ট্র ভূষণ। স্পেসিফিক্যালি তোমরা জানো আমাদের যে অ্যাওয়ার্ড গুলো দেওয়া হয়, কিছু কিছু অ্যাওয়ার্ড দেওয়া হয় যেগুলো আমাদের আর্মি রেকগনিশন হয়, তাই না? আর্মিদের যে সমস্ত অ্যাওয়ার্ড দেওয়া হয় এগুলোকে আমরা গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডও বলে থাকি। তো ভারত সরকার জেনারেলি এই অ্যাওয়ার্ড গুলো দেয়। এর দুটো টাইম হয়, যখন যুদ্ধ, যখন শান্তির টাইম সেটাকে আমরা পিস টাইম বলি, আর যখন যুদ্ধ হয় সেটাকে আমরা ওয়ার টাইম বলি। এবার পিস টাইমে হাইয়েস্ট অ্যাওয়ার্ড হলো অশোক চক্র, অশোক চক্র, তারপর হলো কীর্তি চক্র সেকেন্ড অ্যাওয়ার্ড, আর লাস্টেরটা হলো শৌর্য চক্র। আর ওয়ার টাইমে হাইয়েস্ট হলো পরমবীর চক্র, তারপর হলো মহাবীর চক্র, আর তারপর হলো বীর চক্র। এগুলো হলো আমাদের গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড। আর তুমি যদি বলো আমাদের মানে ভারত সরকারের ক্ষেত্রে, আমি যদি ভারত সরকারের ক্ষেত্রে সিভিলিয়ান অ্যাওয়ার্ডস কি আছে যেটা সাধারণ লোকেরা পায়, এটা সবচেয়ে হাইয়েস্ট হলো ভারত রত্ন, সবচেয়ে হাইয়েস্ট, তারপরে হলো পদ্মবিভূষণ, তারপর পদ্মভূষণ, তারপর পদ্মশ্রী। টোটাল 4টে অ্যাওয়ার্ড হয়। মহারাষ্ট্র সরকারও কিন্তু এখন সিভিলিয়ান অ্যাওয়ার্ড দিচ্ছে, মানে যারা সেনা নয়, অসামরিক, তাদের জন্য দিচ্ছে। ডক্টর প্রদীপ মহাজন ইনি একজন বিখ্যাত ডাক্তার, তিনি সেল থেরাপির উপর কাজ করেন আর কাজ করেছেন, তাকে মহারাষ্ট্র সরকার এটা দিচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকার, মমতা সরকারও এখন শুরু করেছে, ওটার নাম দিয়েছে বঙ্গভূষণ বা বঙ্গবিভূষণ, দেখবি তোরা খেয়াল করে। ওগুলো হলো বাংলার যে সমস্ত অসামরিক অ্যাওয়ার্ড। এটা অ্যাকচুয়ালি বেসামরিকটা ঠিক কথা নয়, এটাকে আমরা বলি অসামরিক, ট্রান্সলেটটা ভুল হয়েছে। অসামরিক অ্যাওয়ার্ড, সিভিলিয়ান অ্যাওয়ার্ডস, নামটা মনে রাখবে, ব্যাস, তাহলেই হলো। নেক্সট চলে যাই। তেলেঙ্গানা গভর্নমেন্ট লঞ্চড ইন্দিরাম্মা হাউজিং স্কিম। একটু আগে আমি বলছিলাম যে ইন্দিরা গান্ধীর নাম আর এই যে ইন্দিরাম্মা, এটা বেসিক্যালি তেলেগু ল্যাঙ্গুয়েজ, নাম শুনেই বুঝতে পারবি এটা তেলেগু ল্যাঙ্গুয়েজ। এবার তেলেগু ল্যাঙ্গুয়েজে মেনলি আমাদের দুটো রাজ্য কথা বলে। কোন কোন রাজ্য? একটা রাজ্যের নাম অন্ধ্রপ্রদেশ, আর একটা রাজ্যের নাম তেলেঙ্গানা। আচ্ছা, অন্ধ্রপ্রদেশে কার সরকার আছে? ওয়াইএসআর রেড্ডি।
তাই তো? তাহলে ওয়াইএসআর কংগ্রেসের সরকার আছে, তাহলে ওখানে কংগ্রেসের সরকার নেই, তাহলে ইন্দিরা গান্ধীর নামে অন্ধ্রপ্রদেশ কোনো স্কিম করবে না, সেটাই স্বাভাবিক। তেলেঙ্গানায় রিসেন্টলি আমরা সবাই জানি কংগ্রেস সরকারে ফিরেছে, তাহলে তেলেঙ্গানা গভর্নমেন্ট লঞ্চ করেছে ইন্দিরাম্মা হাউজিং স্কিম। লঞ্চ করছে কে? তেলেঙ্গানার চিফ মিনিস্টার রেবন্ত রেড্ডি। উইল বি প্রোভাইডেড ল্যান্ড অ্যান্ড 5 লাখ ফর হাউস কনস্ট্রাকশন। 5 লক্ষ টাকা করে দেয়া হবে এবং বাড়ি নির্মাণের জন্য জমি টমি দেওয়া হবে। এই হলো স্কিমটার নাম। এরকম একটা সিমিলার স্কিম ভারত সরকারেরও আছে, কি নাম স্কিমটার? প্রধানমন্ত্রী আবাস প্রধানমন্ত্রী যোজনা। একদম ঠিক আছে। চলো আমরা নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাই। পশ্চিমবঙ্গে আছে বাংলার আবাস যোজনা। পশ্চিমবঙ্গে আছে বাংলার আবাস যোজনা। চলো নেক্সট চলে যাও। নেক্সট দেখো, অমিত শাহ। অমিত শাহ এখন এই মুহূর্তে দুটো মিনিস্ট্রি সামলাচ্ছেন, একটা হলো কোঅপারেশন মিনিস্টার, একটা হলো স্বরাষ্ট্রমন্ত্রক, হোম মিনিস্টার। হ্যাজ লঞ্চড আমব্রেলা অর্গানাইজেশন NUCFDC ফর আরবান কোঅপারেটিভ ব্যাংক। আচ্ছা, আমরা জানি আমাদের কোঅপারেটিভ ব্যাংক গুলো কিন্তু মেনলি রুরাল এরিয়াতেই তারা কার্যকরী থাকে মেনলি, কিন্তু এখন এই যে পার্টিকুলার ব্যাংকটা তোমরা দেখছো, এটা কিন্তু আরবান কোঅপারেটিভ ব্যাংক গুলো, মানে যে সমস্ত কোঅপারেটিভ ব্যাংক গুলো শহরাঞ্চলে রয়েছে, সেই সমস্ত কোঅপারেটিভ ব্যাংক গুলোকে যাতে আরেকটু কি বলবো ডেভেলপ করা যায় উইথ মডার্ন টেকনোলজি, সেটার কথা মাথায় রেখে একটা আমব্রেলা অর্গানাইজেশন বানানো হয়েছে যার নাম হলো NUCFDC। তোমরা জিজ্ঞেস করতে পারো যে আমব্রেলা অর্গানাইজেশনের মানে কি। যেমন তোমরা জানো একটা আমব্রেলা অর্গানাইজেশন আছে নাবার্ড, ন্যাশনাল ব্যাংক ফর রুরাল ডেভেলপমেন্ট, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তার আন্ডারে কিন্তু আমাদের যে সমস্ত গ্রামীণ ব্যাংকগুলো আছে, যেগুলোকে আমরা রিজিওনাল রুরাল ব্যাংকস বলি, তারা কিন্তু নাবার্ডের আন্ডারে কাজ করে। নাবার্ডই মেনলি তাদেরকে লোন টোন প্রোভাইড করে। আবার ঠিক নর্মাল বাকি ব্যাংকগুলো যেমন আমরা তোমরা জানো RBI এর আন্ডারে বাকি সমস্ত ব্যাংকস গুলো, যেগুলোকে আমরা RBI এর ওই শিডিউলড কমার্শিয়াল ব্যাংক বলি, সবগুলোই RBI এর আন্ডারে কাজ করে। এটা হয় সমস্ত অর্গানাইজেশনের একটা পেরেন্ট বডি থাকে বা একটা আমব্রেলা অর্গানাইজেশন থাকে, যার ছত্রছায়ায় অন্যান্য ছোট ছোট সংস্থাগুলো বেড়ে ওঠে। তেমন ছত্রছায়া মানে কি? ছাতা, এটাকেই বলা হয় আমব্রেলা অর্গানাইজেশন। তো এটার ফুল ফর্মটা দেখে নাও, ন্যাশনাল আরবান কোঅপারেটিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। এদের মেন কাজটা কি হবে? এদের মেন কাজটা হবে আমাদের যে সমস্ত শহরাঞ্চলে যে সমস্ত আরবান কোঅপারেটিভ ব্যাংকস গুলো রয়েছে, সেগুলোকে এরা মানে প্রমোট করবে, সেই সমস্ত ব্যাংকগুলো যাতে মডার্ন টেকনোলজি ইউজ করে সেগুলো দেখবে। নেক্সট চলে যাও। এই যে এম পরিষ্কার বলেই দিয়েছে, লক্ষ্য কি না নগর সমবায় ব্যাংকগুলিকে আধুনিকীকরণ করা, টু মডার্নাইজ আরবান কোঅপারেটিভ ব্যাংক। এই দেখো অমিত শাহ গিয়ে উদ্বোধন করছে। ঠিক আছে, চলো আমরা নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাই। তোরা খেয়াল করে দেখেছিস একদম ওয়ান লাইনারে কারেন্ট অ্যাফেয়ার্স, মানে আমি এক্সট্রা ইনফরমেশন পড়তে যাব কেন? আমাকে প্রতি মাসে 150 খানা করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। আমাকে টোটাল 18 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, 1.5 বছর। 18 0 0 18 5 90 0 হাতের 9, 18 আর 9 27। আমাকে 27,000 কারেন্ট অ্যাফেয়ার্স, মানে 27,000 বলছি, 2700 কারেন্ট অ্যাফেয়ার্স আমাকে পড়ে যেতে হবে। সেক্ষেত্রে তোর মনে হয় আমি ডিটেলে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো? যেটুকুনি প্রয়োজন সেটুকুনি পড়বো। তোকে পরীক্ষায় প্রশ্ন দেবে, ফার্স্ট ইন্ডিজিনিয়াস বিল্ড গ্রিন হাইড্রোজেন ইলেকট্রোলাইজার কোথায় ইনস্টল হয়েছে বা কোন কোম্পানি ইনস্টল করেছে? ইনস্টল হয়েছে গুজরাটে, আর ইনস্টল করেছে কোন কোম্পানি? লার্সেন অ্যান্ড টুব্রো, LNT। ব্যাস, মিটে গেল। থরি দেবে তোমাকে যে কত হাইড্রোজেন এখানে উৎপাদন হবে, কি হবে। এখন তুমি যদি বলো এর পেছনে লজিকটা কি, যে দেশীয় প্রযুক্তিতে গ্রিন হাইড্রোজেন ইলেকট্রোলাইজার তৈরি করা হচ্ছে গুজরাটে, তৈরি করছে, এটার লোকেশন হলো হাজিরা গুজরাট, আর এখানে এই 200 কি কিউবিক হাইড্রোজেন, এটা কি একটা ইউনিট আছে, সেটা হাইড্রোজেন তৈরি হচ্ছে, আর লার্সেন অ্যান্ড টুব্রো তৈরি করছে। প্রশ্ন এখানে যেটা তোমাদের লজিক আসতে পারে, যে হঠাৎ করে আমরা এই হাইড্রোজেনের সিলিন্ডার নিয়ে এলাম কেন, বা হাইড্রোজেন কেন বানাচ্ছি? কারণ তোমরা অনেকেই হয়তো জানো, যারা একটু কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, ভারত টার্গেট নিয়েছে 2070-এর মধ্যে নিজেদেরকে কার্বন এমিশন ফ্রি করবে। এবার কার্বন এমিশন ফ্রি করতে গেলে কি করতে হবে? কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, এগুলো যেখান থেকে বেরোচ্ছে সেগুলোকে আস্তে আস্তে কি করতে হবে? সেগুলোর উপর একটা কন্ট্রোল আনতে হবে। আর তোমরা খুব ভালো করে জানো যে আমাদের এই যে দেখবে এখন বিভিন্ন ইলেকট্রিক গাড়িগুলো তৈরি হচ্ছে, মানে ইলেকট্রিক বাস তৈরি হচ্ছে, আমাদের কলকাতা শহরেও চলে এসছে। হিলিয়াম দিয়ে চলছে এমন বাস বা এমন ফেরি তৈরি হচ্ছে। কেন? একটাই কারণ, যাতে কার্বন এমিশনটা কম হয়। এটা দুটো সুবিধে, এক হলো পেট্রোল ডিজেলের যে ইম্প্যাক্ট আমাদের পড়ে, ঠিক আছে, সেটা আমাদের কমবে।
আর দ্বিতীয়ত হলো কার্বন এমিশনটা আমাদের কমবে। তাহলে ভালো, সব মিলিয়ে এটা একটা খুব সুবিধাজনক। তো এইগুলো এখন চলছে। নেক্সট আমরা চলে যাই, ইন্ডিয়া কন্ডাক্টেড সমুদ্র লক্ষ্মণ। এটা হলো একটা বাইল্যাটারাল, মানে দুটো দেশের মধ্যে যখন হয় দ্বিপাক্ষিক মেরিটাইম এক্সারসাইজ, মানে একটা সামুদ্রিক অনুশীলন, যেটা কোন দেশের সাথে হচ্ছে? ইন্ডিয়া অবভিয়াসলি একটা দেশ, আর একটা দেশ হলো মালয়েশিয়া। এটা কোথায় লোকেশন? ভাইজ্যাক, বিশাখাপত্তনম। তোমরা সবাই জানো অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের রাজধানী, আমাদের পূর্ব উপকূলের একটা শহর, বন্দর শহর। সেখানে কিন্তু এই সমুদ্র লক্ষণ নামক যে ম্যারিটাইম এক্সারসাইজটা, মেনলি এটা নেভি কন্ডাক্ট করছে, বুঝতেই পারছো সমুদ্রের এক্সারসাইজ, এটা তো আর্মি এক্সারসাইজ হবে না, আর এটা এয়ার ফোর্স এক্সারসাইজও হবে না। এটার নামটা মাথায় রাখবে, সমুদ্র লক্ষণ, কোন কোন দেশ? ইন্ডিয়া এবং মালয়েশিয়া। আর হয়েছে কোথায়? এটা হয়েছে বিশাখাপত্তনমে। চলো আমরা নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাই। অনুরাগ আগরওয়াল হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য হেড অফ পার্লামেন্টারি সিকিউরিটি। তোমরা রিসেন্টলি দেখেছিলে যে আমাদের নতুন পার্লামেন্ট ভবন তৈরি হওয়ার কিছুদিনের মধ্যেই কিন্তু হঠাৎ করে পার্লামেন্টের সিকিউরিটি ব্রিচ হয়। কিছু লোকজন পার্লামেন্টের ভিতরে তোমরা দেখেছিলে ঢুকে পড়ে, এবং সেখানে ন্যাচারালি কিছু ক্যাওস তারা করেছিল, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট নিউজ হয়েছিল, এবং সরকারের যে পার্লামেন্টারি সিকিউরিটি সেটা নিয়েও কিন্তু প্রশ্ন ওঠে। তো রিসেন্টলি আমরা আইপিএস অফিসার অনুরাগ আগরওয়ালকে পার্লামেন্ট সিকিউরিটি হেড করলাম, যাতে সংসদের নিরাপত্তা তার আন্ডারে থাকে এবং প্রপারলি কন্ট্রোল ওয়েতে থাকে। আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে সমস্ত ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টস, সেগুলো আমাদেরকে কণ্ঠস্থ করতে হবে। তো ওই একটু আগে সম্ভবত জয়ন্ত বোধহয় নাকি একটা বলছিল যে স্যার ভাগ করে দিন, এইগুলোই ভাগ হবে। যেমন একটা স্পোর্টস হবে, এর আগেরটা হবে এক্সারসাইজ, এটা হবে অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে, এইভাবেই হয়। চলো নেক্সট চলে যাও। ইন জম্মু কাশ্মীর দ্য তাওয়াই ফেস্টিভ্যাল বিগ্যান অন March 1, 2024, showcasing the Jammu's region art, culture and heritage. আচ্ছা, জম্মু কাশ্মীরে তোমরা জানো দুটো ডিভিশন হয়, একটা হলো জম্মু ডিভিশন, একটা হলো কাশ্মীর ডিভিশন। এই যে তাওয়াই উৎসবটা, এটা মার্চ মাসে হয়। এটা মেনলি জম্মু অঞ্চলে তাদের যে শিল্প, তাদের যে কলা, তাদের যে কালচার, তাদের যে ঐতিহ্য, সেটা মণ্ডিত একটা মানে ফেস্টিভ্যাল। এটা তো আমাদের স্ট্র্যাটেজিকে তো আসতে পারে যে তাওয়াই ফেস্টিভ্যাল আমরা কোন রাজ্যে দেখতে পাই, সেই হিসাবেও আসতে পারে। আবার রিসেন্টলি এটা হয়েছে বলে এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নও আসতে পারে। যেমন এই আগের বছরই তোমাদের পরীক্ষাতে পিএসসির একটা ক্লার্কশিপের পরীক্ষার একটা তোমার শিফটে প্রশ্ন দিয়েছিল, ওনাম ফেস্টিভ্যাল আমরা কোন রাজ্যে দেখতে পাই? তোমরা সবাই জানো উত্তর হবে কেরালা, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্ন। তার আগের বছর মিসলেনিয়াস পরীক্ষাতে প্রশ্ন দিয়েছিল, উগাদি ফেস্টিভ্যাল আমরা কোন রাজ্যে দেখতে পাই? উগাদি ফেস্টিভ্যাল অ্যাকচুয়ালি তেলেগু নিউ ইয়ার, তো ওটা তুমি অন্ধ্রপ্রদেশেও দেখতে পাবে, তেলেগু নববর্ষ, তেলেঙ্গানাতেও দেখতে পাবে, তারপর কর্ণাটকেও কেউ কেউ তেলেগু আছে সেখানেও হয়, ঠিক আছে। তো এরকম প্রশ্ন খুব কমন, এসএসসি তে তো অনেকবার প্রশ্ন দিয়েছে এই সমস্ত প্রশ্নগুলো। যেমন একবার দিয়েছিল বিহু কোথায় হয়, বিহুটা খুব সোজা, তোমরা সবাই জানো আসামে হয়। তো এই ধরনের প্রশ্ন হয়, তাই স্ট্যাটিক জিকে হিসেবেও এই ধরনের প্রশ্ন আসতে পারে, আবার কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবেও যেহেতু রিসেন্টলি হয়েছে আসতে পারে, ঠিক আছে। ওনাম, ওনাম না, ওটাকে বলে ওনাম, ওনাম 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 না, ওটা হলো ওনাম, ওটা হলো হারভেস্ট ফেস্টিভ্যাল। ওনাম না, ওটা হলো ওনাম, হারভেস্ট ফেস্টিভ্যাল অফ কেরালা। আর কেরালার যে নিউ ইয়ার ফেস্টিভ্যাল, যেমন আমাদের তোরা জানিস ওটাকে আমরা নববর্ষ বলি, ওরা ওটাকে বলে বিশু, বিশু, ঠিক আছে। তামিলনাড়ু নিউ ইয়ার ফেস্টিভ্যাল পোঙ্গাল, আসামের আসামের হলো বঙ্গালী বিহু, রঙ্গালী বিহু, ঠিক আছে। পোঙ্গাল, পোঙ্গাল হলো তামিলনাড়ু, সেলিম পোঙ্গাল হলো তামিলনাড়ু, ঠিক আছে। চলো নেক্সট চলে যাও। দেখো আর একটা অ্যাপয়েন্টমেন্ট চলে এসছে, দলজিৎ সিং চৌধুরী হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ডিরেক্টর জেনারেল অফ দ্য ন্যাশনাল সিকিউরিটি গার্ড, এনএসজি। এনএসজি মেনলি যেটার উপর কাজ করে সেটা হলো টেরোরিজমকে আটকানোর কাজ করে, কাউন্টার টেরোরিজম আমরা বলি। দেখো এনএসজি অলসো নোন অ্যাজ ব্ল্যাক কার্ড, এদেরকে ব্ল্যাক কার্ড বলে। এরা একটা কাউন্টার টেরোরিজম ইউনিট, এটা হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে কাজ করে। এটা তৈরি হয়েছে 16 অক্টোবর 1984 নিউ দিল্লি। আর একটা তোমরা জানো এনআইএ আছে, তারাও কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স হিসেবে কাজ করে। আমাদের যে সমস্ত ইন্টেলিজেন্স সংস্থা রয়েছে তাদের মধ্যে এনআইএ অবশ্যই আছে, এরা টেরোরিজম ইন্টেলিজেন্স হিসেবে কাজ করে। এছাড়া ভারতের ভিতরে কাজ করে আইবি বা ইন্টেলিজেন্স ব্যুরো, ভারতের বাইরে কাজ করে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, এরা ইন্টেলিজেন্স
ডিপার্টমেন্টে কাজ করে, আর এনএসজি মেনলি একটা ফোর্স যারা কাউন্টার টেরোরিজম ফোর্স হিসেবে কাজ করে। তার নতুন ডিরেক্টর জেনারেল করা হলো দলজিৎ সিং চৌধুরীকে। কাউন্টার টেরোরিজম মানে কি, যদি টেরোরিস্ট অ্যাটাক করে আমাদের দেশে, এদের কাছে সেই স্কিল আছে যে টেরোরিস্টদেরকে কি করে মোকাবিলা করতে হবে, এরা সেটা জানে। মানে এরা দড়ি দিয়ে 100 তলা বাড়িতে খুব ইজিলি 10 মিনিটের মধ্যে উঠে যেতে পারে, যেটা সাধারণ ফোর্সরা পারবে না। এরা সেইভাবেই ট্রেন্ড হয়। ঠিক আছে, তোমরা অনেকে জানো। নেক্সট চলে যাও। এটা বাংলাটা দেওয়া আছে, দেখে নেবে। এখানে বাংলা ইংরেজি একসাথে দেখার মানে লেখার জায়গা হয়নি বলে আমি বাংলাটা পরের স্লাইডে দিয়ে দিয়েছি, যারা পড়বে পড়ে নেবে, একই জিনিস। এডুকেশন মিনিস্ট্রি লঞ্চড সোয়াম প্লাস প্ল্যাটফর্ম। আচ্ছা, তোমরা রিসেন্টলি জানো এর আগে আমাদের এডুকেশন মিনিস্ট্রি, অবশ্যই আমাদের এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানের অধীনে সোয়াম বলে একটা প্ল্যাটফর্ম লঞ্চ করেছিল। সেখানে মেনলি ওই এনসিআরটির কোর্স বা অন্যান্য যে গ্রাজুয়েশনের যে সমস্ত কোর্স আছে সেগুলো ফ্রি ভিডিও অ্যাভেলেবেল ছিল। তোমরাও চাইলে সোয়াম প্ল্যাটফর্মটায় নিজেরা ফ্রিতে রেজিস্ট্রেশন করে ওখানে যে সমস্ত নোটস আছে বা ইউটিউব মানে যে সমস্ত ভিডিও রয়েছে ফ্রি ভিডিও, সেগুলো অ্যাক্সেস করতে পারো। এনসিআরটির সমস্ত আছে, মেনলি বিনা পয়সায় তোমরা এডুকেশন পাবে বড় বড় মানে বড় বড় টিচারদের থেকে। তো রিসেন্টলি এডুকেশন মিনিস্টার ওই সোয়াম এর সাথে একটা সোয়াম প্লাস বলে একটা প্ল্যাটফর্ম লঞ্চ করেছে অবশ্যই আমাদের এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান। আর এটার এম বা এটার লক্ষ্য কি, শিক্ষার্থীদের শিল্প প্রাসঙ্গিক কোর্স, যেটাকে আমরা ইন্ডাস্ট্রি রেলিভেন্ট কোর্স বলি, সেটাকে দেওয়া হবে। তোমরা অনেক শুনে থাকবে যে আমাদের যেমন এখন যেটা নিয়ে কাজ হচ্ছে ডেটা সায়েন্স, বিগ ডেটা, ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলোর উপর এখন আমাদের রোবোটিক টেকনোলজি, ড্রোন টেকনোলজি, এই সমস্ত টেকনোলজি গুলো কিন্তু আজকে থেকে 6-7 বছর আগে আমরা অতটা শুনিনি। তো এগুলো রিসেন্টলি এসছে এবং এগুলোর উপর কিন্তু রিসেন্টলি আমাদের দেশে কাজ হচ্ছে, তোমরা সবাই জানো। তো যাই হোক, তো এডুকেশন মিনিস্ট্রি এটা শুরু করেছে। হ্যাঁ, ন্যানো টেকনোলজি এর মধ্যে সব পড়বে। PS শ্রীধরন পিল্লাই, গোয়ার রাজ্যপাল, বেসিক স্ট্রাকচার এন্ড রিপাবলিক শিরোনামে একটা বই প্রকাশ করেছেন। দেখো, এখানে তোমরা অনেকেই জানো বেসিক স্ট্রাকচার, আমি তোমাদেরকে পলিটিতে পড়িয়েছি। বেসিক স্ট্রাকচার হলো সংবিধানের সেই পার্ট যেগুলো আমাদের পার্লামেন্ট অ্যামেন্ড করতে পারে না। আর রিপাবলিক মানে হলো যে দেশের রাষ্ট্রপ্রধান মানুষের দ্বারা নির্বাচিত হয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। তো একটা বই রিলিজ করেছে গোয়ার রাজ্যপাল, বইটার নাম হলো বেসিক স্ট্রাকচার এন্ড রিপাবলিক। আর এই বইটা লঞ্চ করেছে কে, PS শ্রীধরন পিল্লাই, এ হলো গোয়ার গভর্নর। ঠিক আছে, চল নেক্সট চলে যাও। পঙ্কজ কুমার চ্যাটার্জি হ্যাজ রিসিভ প্রেস্টিজিয়াস রোমেন রোল্যান্ড বুক প্রাইজ। অবশ্যই খুব বিখ্যাত পুরস্কার, রোমেন রোল্যান্ড পুরস্কার, তোমরা জানো সেটা পেয়েছে পঙ্কজ চ্যাটার্জি। এবার তিনি একটা বইকে বাংলায় অনুবাদের জন্য পেয়েছেন। প্রথমত ইংরেজি বইটার নাম দেখে নাও। ইংরেজি বইটার নাম হলো লি ডিভান দি স্ট্যালিন। এটা হলো অরিজিনাল বইটার নাম, যেটা GN ড্যানিয়েলের লেখা। এটাকে তিনি বাংলায় টাইটেলে মানে বাংলাতে তিনি ট্রান্সলেট করেছেন, বাংলায় অনুবাদের জন্যই পুরস্কারটা পেয়েছেন। আর বাংলা টাইটেলটার নাম হলো স্ট্যালিনের ডিভান। ঠিক আছে, তোমরা সবাই জানো জোসেফ স্ট্যালিন অবশ্যই সোভিয়েত ইউনিয়নের সেই নেতা যার নেতৃত্বে সোভিয়েত ইউনিয়নের অ্যালাইড পাওয়ার কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ জিতেছিল। এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই স্ট্যালিনের হাতেই কিন্তু হিটলার পরাজিত হয়েছিলেন। কমিউনিস্টদের হাতে পরাজিত হওয়ার পর হিটলার এবং সস্ত্রীক তিনি কিন্তু আত্মহত্যার পথ বা আত্মহননের পথ বেছে নিয়েছিলেন। তো সেই গল্প যে কিভাবে স্ট্যালিন বলতে পারো একটা প্রপার স্ট্র্যাটেজি সাজিয়ে হিটলারকে ট্র্যাপ করে রাশিয়াতে নিয়ে আসে ওই ঠান্ডায়, এবং কিভাবে স্ট্যালিনগ্রাডে শেষমেশ হিটলারের পতন হচ্ছে এবং তার সাথে নাজি জার্মানের পতন হচ্ছে, সেটা নিয়ে বইটা লেখা। চাইলে পরে পড়তে পারো। আচ্ছা, বাই দা ওয়ে এখানে বলে রাখি, সবাই জানো আমি হাওড়ায় থাকি, আর নেক্সট সোমবার আমাদের হাওড়ায় ভোট। তাই জন্য কিন্তু বাইরে একটু পথসভা মিটিং মিছিল চলছে। তো হয়তো তোমরা কিছু সাউন্ড বাউন্ড পেতে পারো, তো ওটা একটু ইগনোর করাই ভালো, কিছু করার নেই। এখন তো হবেই, বুঝতেই পারছো, আর 1 সপ্তাহ বাকি আমাদের এখানে ভোট। অলরেডি আমাদের 4টে ফেজের ভোট হয়ে গেল, আর 3টে ফেজ বাকি আছে। তো চলো নেক্সট দেখো কি বলছে। অ্যাকর্ডিং টু ইজ অফ লিভিং ইন্ডেক্স, এবার মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স, ব্যাঙ্গালোর ইজ দ্য মোস্ট লিভেবল সিটি ইন ইন্ডিয়া 2004। আমাদের যে মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স আছে তোমরা জানো, মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স, যার মিনিস্টারের নাম জানো? কেউ জানো?
এই মিনিস্টারের নাম কি? একজন পাঞ্জাবি। কেউ জানো না? হরদীপ সিং পুরী। হরদীপ সিং পুরী। ঠিক আছে, তো এই মিনিস্ট্রি রিসেন্টলি একটা র্যাঙ্ক লঞ্চ করেছে, সেটা হলো ইজ অফ লিভিং ইন্ডেক্স, অর্থাৎ ভারতবর্ষের কোন শহর সবচেয়ে বেশি বসবাসযোগ্য, থাকার জন্য উপযোগী। সেই র্যাঙ্ক অনুযায়ী ব্যাঙ্গালোর হলো ভারতবর্ষে যতগুলো শহরের উপর এই র্যাঙ্ক এসছে, তাতে ব্যাঙ্গালোরের পয়েন্ট কিন্তু সবচেয়ে হাইয়েস্ট। তাই ব্যাঙ্গালোর ইজ দ্য মোস্ট লিভেবল সিটি ইন ইন্ডিয়া। দেখো ব্যাঙ্গালোরের পরেই আছে পুনে, তারপর আহমেদাবাদ আছে, চেন্নাই আছে। আমি এই পুরোটা লিস্টে কলকাতা দেখতেই পাচ্ছি না, অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার। ঠিক আছে, চেন্নাই আছে, সুরাট আছে, নবী মুম্বাই, কোয়েম্বাটোর, বাদোদরা, ইন্দোর, গ্রেটার মুম্বাই, সিমলা, ভুবনেশ্বর, সিলভাসা, কাকিনাড়া, সালেম, ভেলোর, গান্ধীনগর, গুরুগ্রাম। মানে খুব স্ট্রেঞ্জ ব্যাপার, এখানে কিন্তু তুমি কলকাতাও দেখতে পাবে না। দুর্ভাগ্যের বিষয়, এখানে তুমি নিউ দিল্লিও দেখতে পাবে না। ঠিক আছে, ইনফ্যাক্ট এখানে মুম্বাইও এই লিস্টে নেই। ঠিক আছে, গ্রেটার মুম্বাই বা নবী মুম্বাই অবশ্য আছে। চলো, ডিপেন্ড করে হলো প্রথমত হলো সেই পার্টিকুলার শহরের ওয়েদারের ওপর। এক নম্বর খুব ইম্পর্টেন্ট। তোমরা জানো ব্যাঙ্গালোরের ওয়েদার খুব ভালো। ইনফ্যাক্ট আমার অনেক বন্ধু বান্ধব থাকে, তারা তো আমাকে বলে যে রাত্রিবেলার দিকে নাকি রেগুলার ইভেন গরমে একটা গায়ে চাদর দিতে হয়, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে। দুপুরবেলা অবশ্যই গরম হ্যাঁ থাকে। স্যার, ঠান্ডা ঠান্ডা প্লাস থাকে, আমি গেছিলাম। একদমই তাই। প্লাস দ্বিতীয়ত হলো ব্যাঙ্গালোরের একটা মেন অ্যাডভান্টেজ হলো, হ্যাঁ, মাঝে মধ্যে বৃষ্টিও হয়। হ্যাঁ ওটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত হলো ওয়েদারটা খুব ম্যাটার করে থাকার জন্য। যেমন আমাদের এখানে তুমি গলধর্ম হয়ে বসে থাকবে, তো সেটা একটা ব্যাপার। কারণ তোমরা হয়তো অনেকেই জানবে যে ওয়েদার যদি ভালো হয় তাহলে কিন্তু আমাদের প্রোডাক্টিভিটি বেশি হয়। তোমার যদি এত গরম হয় তুমি বেশি কাজ করতে পারবে না, কিন্তু যদি ওয়েদার ভালো থাকে তাহলে তোমার প্রোডাক্টিভিটি ভালো হবে। দেখবে ইউরোপিয়ান দেশগুলো তাদের ওয়েদার ভালো বলে তারা অনেক বেশি প্রোডাক্টিভ আমাদের থেকে, আর আমরা তো গরমেই মরে যাই। ঠিক আছে, হ্যাঁ ওয়েদার পুনেরও ভালো, ওই জন্য পুনে সেকেন্ড আছে। আর এছাড়া ডেফিনেটলি ইনফ্রাস্ট্রাকচার তো ম্যাটার করে। যেমন ব্যাঙ্গালোরে এখন মেট্রো হয়ে গেছে তোমরা জানো, প্লাস ব্যাঙ্গালোরের ট্রাফিক একটু বেশি। ঠিক, ব্যাঙ্গালোর অবভিয়াসলি সেখানে ইন্ডাস্ট্রি অনেক বেশি রয়েছে, বিশেষ করে আইটি ইন্ডাস্ট্রি বেশি রয়েছে। সব মিলিয়েই একটা র্যাঙ্কিংটা দেওয়া হয়। প্লাস দ্বিতীয়ত হলো আরো কিছু পয়েন্ট আমাদের আছে যেগুলো আমরা বলি, সেটা হলো এডুকেশন, সেটা একটা ম্যাটার করে, স্কুল কলেজ, সব মিলিয়ে এই সমস্ত র্যাঙ্কিং গুলো আসে। ঠিক আছে, নেক্সট চলে যাও। অদিতি সেন দে বৈজ্ঞানিক গবেষণার জন্য মর্যাদাপূর্ণ জিডি বিড়লা পুরস্কার 2023-এ ভূষিত হয়েছেন। এখানে অ্যাজ সাচ বোঝার কিছু নেই। হ্যাঁ ওটা একটা প্রবলেম, ব্যাঙ্গালোরে আবার জলের একটা সমস্যা আছে। অদিতি সেন দে তাকে কিন্তু জিডি বিড়লা পুরস্কার দেওয়া হয়েছে। কিসের জন্য পেয়েছেন সেটা আসতে পারে, সেটা হলো তার যে সায়েন্টিফিক রিসার্চ, তার জন্য তাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আমরা নেক্সট চলে যাই। MV Rao has been elected as the new chairman of Indian Bank Association. একটু আগেই আমরা দলজিৎ সিং চৌধুরীর নাম পড়লাম, সেটাও ছিল একটা অ্যাপয়েন্টমেন্টের প্রশ্ন। তো এটাও মোটামুটি পজিটিভ। এটা হলো তোমার ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন, যারা মেনলি ওই ব্যাংকের বিভিন্ন যে সমস্ত ইউনিয়ন গুলো আছে তাদের সাথে একটা নেগোসিয়েশন করে বাইপারটাইট সেটেলমেন্টের মাধ্যমে ব্যাংক এমপ্লয়ীদের স্যালারি নির্ধারণ করে। সেই তার চেয়ারম্যান হয়েছেন এমভি রাও। এটা একটা অ্যাপয়েন্টমেন্ট, এটুকুনি পড়ে রাখবে। নীরাজ চোপড়া এভারেডির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার। এভারেডি তোমরা সবাই জানো ব্যাটারি কোম্পানি। আমরা এখন মেনলি যে দুটো কোম্পানির ব্যাটারি খুব বেশি ইউজ করছি বা করা হয়, একটা হলো এভারেডি আর একটা হলো ডুরাসেল। এছাড়াও এক সময় তোমরা জানো আমরা যখন ছোট ছিলাম নিপো ব্যাটারি খুব পপুলার ছিল। একটু দামি ব্যাটারির মধ্যে প্যানাসোনিক ব্যাটারি রয়েছে, ফিলিপসের ব্যাটারি রয়েছে। কিন্তু যেগুলো খুব মার্কেটে চলে, বর্তমানে চলছে, একটা হলো এভারেডি, নিপো চলে, আর একটা হলো ডুরাসেল। ডুরাসেলের ব্যাটারি একটু কস্টলি। তো এভারেডি ব্যাটারি কোম্পানি নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছে নীরজ চোপড়া। আর নীরজ চোপড়া সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। নীরজ চোপড়া হলো ভারতের অলিম্পিক গোল্ড মেডেলিস্ট। নীরজ চোপড়া হলো আমাদের যে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ তার গোল্ড মেডেলিস্ট। নীরজ চোপড়া এশিয়ান গেমস চ্যাম্পিয়ন। নীরজ চোপড়া কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন। আমি তো মাঝে মাঝে মনে করি ভারতবর্ষের সর্বকালের সর্বসেরা অ্যাথলিটদের মধ্যে একটা। এরকম রেকর্ড কারুর নেই। এবং যদি ভগবান চান, যদি ঈশ্বর চান, হয়তো 2024-এ আবার একটা সোনার আশা আমরা করতেই পারি প্যারিসে। লেটস হোপ ফর দ্য বেস্ট। নেক্সট চলো। ঠিক আছে, প্রেস্টিজিয়াস ইয়াসমাস প্রাইজ 2024, এটাও মেনলি লিটারেচার উপর দেওয়া হয় এবং এটা দেওয়া হয়েছে ইন্ডিয়ান রাইটার অমিতাভ ঘোষকে। এই আমাদের আর্ট অ্যান্ড কালচার যেমন ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকের ক্ষেত্রে,
তেমন কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্ন আসে, সেটা হলো বুকস অ্যান্ড অথার। ঠিক আছে, এই অমিতাভ ঘোষের যে সমস্ত বই সেখান থেকে প্রশ্ন এসছে। একবার মিসলেনিয়াস পরীক্ষায় প্রশ্ন এসেছিল ক্যালকাটা ক্রোমোজোম, এই বইটা কার লেখা। ঠিক আছে, এই যে পার্টিকুলার বইটার নাম বললাম এটা কিন্তু অমিতাভ ঘোষের লেখা বই। ঠিক আছে, এরকম তোমাদের আমি পরে করিয়ে দেবো। ঠিক আছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, পরে তোমাদেরকে আমি স্ট্যাটিক জিকে দেখি সেটা মিরাজের সাথে কথা বলে করিয়ে দেবো। আমি কয়েকটা বইয়ের নাম এখানে লিখে দিচ্ছি অমিতাভ ঘোষের, যেগুলো তোমাদের পরীক্ষায় খুব আসে। কি আবার কিছু একটা বলছো, বলো, যা বলছো বলো বলো শুনি। না না, এটাই বলছিলাম যে অমিতাভ ঘোষের সি কোনো বই অফ দিলে হবে। হবিস, এই বইটা খুব বিখ্যাত, যেগুলো পরীক্ষায় এসছে আমি সেগুলোই দিচ্ছি। দ্য হাংরি টাইড, এই বইটাও পরীক্ষাতে এসছে। দ্য শ্যাডো লাইন্স, এটা পরীক্ষাতে এসছে। তারপর দিয়েছে গান আইল্যান্ড, এইটা পরীক্ষায় দিয়েছে। আচ্ছা, একটা দিয়েছে স্মোক অ্যান্ড অ্যাসেস, এগুলো সব ইংরেজি বই, তো নামগুলো সব ইংরেজিতেই পড়তে হবে, এখানে কোনো বাংলার ব্যাপার নেই। এটা মানে হলো ধোঁয়া এবং ছাই। ঠিক আছে, আর একটা বই হয় যেটা খুব ইম্পর্টেন্ট বই, বেস্ট সেলার হয়েছিল কলকাতা বুক ফেলা একবার, রিভার অফ স্মোক। ঠিক আছে, এটা এসেছিল। স্যার আর একটা বই তোমাদেরকে বলছিলাম ক্যালকাটা ক্রোমোজোম। হ্যাঁ হ্যাঁ, যা বলছো বলতে থাকো। বলি স্যার, ক্যালকাটা এই ক্রোমোজোম কারেন্ট কি কি অ্যাফেয়ার্স কি গুলোর পিডিএফ পাওয়া যাবে স্যার? কিসের কিসের? এই ক্লাসটার পিডিএফ পাওয়া যাবে স্যার? অ্যাবসলিউটলি পাওয়া যাবে। বলি ঠিক এটা আছে, তো এমসিকিউ এগুলো পড়তে সুবিধা হয়। হ্যাঁ, না এখন যেটা পড়ছো এটা হলো নর্মাল থিওরি পড়ছো, আর কালকে সকাল 11টায় ক্লাসটায় আসবে সেটাই পড়বে এমসিকিউ। এখন যেটা পড়ছো সেটা, হ্যাঁ, গ্লাস প্যালেসও খুব বিখ্যাত বই। এখন যেটা পড়ছো সেটা হলো কিছু রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো, আর কালকে সকালবেলা যে ক্লাসটা করবে 1 ঘন্টার, সকাল 11টা থেকে, সেটাতে রিভিশন করবে। ঠিক আছে, ঠিক আমার আছে। সাথে থাকো, পড়াশোনা করো। যারা এর আগে আমার পলিটি ক্লাস করেছে তারা জানে আমি কেমন পড়াই, আর যারা নতুন ক্লাস করছো খুব একটা খারাপ হবে না, এইটুকুনি বলতে পারি, ভালোই হবে। ঠিক আছে, আমাকে আজকেই একজন বলছিল যে স্যার একটু থিওরি বেস এমসিকিউ, মানে থিওরি বেস পড়ান। ঠিক আছে, যেমন ফর এক্সাম্পল এখানে প্রেস্টিজিয়াস ইরাসমাস প্রাইজ সম্বন্ধে 10 লাইন পড়বো, মানে আমি বুঝতে পারি না, যদি পরীক্ষার চাকরি নাই পেতে হয়েছে তাহলেই ঝামেলা পিটে যায়। স্যার ফেমাস বুক এবং রাইটার এটা নিয়ে পড়াবেন পরে, হ্যাঁ ঠিক আছে, তোমরা যদি বলো তাহলে পড়াতে হবে। ঠিক আছে, করে দেওয়া যাবে। চলো, আগে সবে শুরু হলো, আজকে তো হবে ফার্স্ট ক্লাস। ঠিক আছে, চলো নেক্সট দেখো। ডিসনি মার্জেস স্টার ইন্ডিয়া ইন্টু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভায়াকম 18। তোমরা জানো আমাদের যারা হটস্টার অ্যাপটা তোমাদের মোবাইল ফোনে ইনস্টল করেছো, এখন আমরা নাম বলে দিচ্ছি ডিসনি হটস্টার, কারণ ডিসনি কোম্পানিটা কিন্তু এখন স্টার ইন্ডিয়াকে নিয়ে নিয়েছে, আর রিলায়েন্সের কোম্পানি হলো ভায়াকম। এখানে স্টার ইন্ডিয়া এবং ভায়াকমের মধ্যে একটা মার্জ হয়েছে, মানে দুটো কোম্পানি এক হয়ে গেছে, জোট বেঁধে নিয়েছে। যেমন এক সময় তোমরা জানতে হিরো হোন্ডা, হিরো হলো একটা ভারতের কোম্পানি, হোন্ডা হলো একটা জাপানের কোম্পানি, মার্জ হয়ে গিয়েছিল, তো এরকম রিসেন্টলি এটা হয়েছে। ঠিক আছে, স্যার মঞ্জিনা কি বলছে, স্ট্যাটিক জিকে পড়ালে ভালো হয়। স্ট্যাটিক জিকে তোমাদের কি কোনো ক্লাস হয় না? স্ট্যাটিক জিকে তো কি তোমাদের ক্লাস হয় না নাকি? তোমাদের স্ট্যাটিক জিকে ক্লাস তো হয়। আমাকে তো মিরাজ কিছু স্ট্যাটিক জিকে নিয়ে বলেনি। ইদ্রিস কোথায় আছে, আছে নাকি চলে গেছে? হয়নি তো। বলছি স্ট্যাটিক ক্লাস হয় তো নাকি তোদের? না স্যার, স্ট্যাটিক ক্লাস হয়নি, স্যার কিছু আপনি পিডিএফ যেটা ছিল বলছেন সেটা আগে দিয়ে দিয়েছিলাম আমি, এখন আর নেই। আচ্ছা ঠিক আছে, ওটা মিরাজের সাথে কথা বলে আমি ঠিক করে দেবো। সেক্ষেত্রে যদি হয় একদিন স্ট্র্যাটেজিকে পড়বো, একদিন কারেন্ট অ্যাফেয়ার্স করবো, সেটা আমি কথা বলে ঠিক করে নেবো। আপাতত এটা চলতে থাকুক, আমি কথা বলে নেবো। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে। জিরো ডিসক্রিমিনেশন ডে, তোমরা জানো বৈষম্যতা আমাদের রয়েছে, সবকিছুতে আমরা ডিসক্রিমিনেট করি। ঠিক আছে, তো জিরো ডিসক্রিমিনেশন যে মানে বৈষম্য শূন্য দিবস 1 মার্চ। আর এবছরের থিম হলো, থিমটা বাংলায় না পড়ে ইংরেজিতেই পড়বে, টু প্রোটেক্ট এভরিওয়ানস হেলথ, সমস্ত যারা আমরা আছি সবার যে হেলথ বা স্বাস্থ্য রক্ষা করা, এভরিওয়ানস রাইট, সবার যে অধিকার সেটা রক্ষা করা। জিরো ডিসক্রিমিনেশন মানে হলো যেখানে ডিসক্রিমিনেশন লেস একটা সোসাইটির কথা আমরা বলছি, যেখানে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না, কোন রকম বৈষম্য থাকবে না, সবটাই হবে ইকুয়ালিটির উপর আমরা জোর দেবো। নেক্সট, সাফিকুর রহমান বার্ক,
India's oldest member of parliament and সমাজবাদী পার্টি লিডার passed away. সমাজবাদী পার্টি তোমরা সবাই জানো, অখিলেশ যাদবের যে সমাজবাদী পার্টি, সেই সমাজবাদী পার্টির নেতা এবং ভারতবর্ষের 17তম যে পার্লামেন্টারি সেশন ছিল, তোমরা এখন জানো আমরা এখন ভোট দিচ্ছি, এখন বর্তমানে পার্লামেন্ট লোকসভা অবভিয়াসলি বন্ধ আছে এবং ভোটের পর আমরা যে নতুন লোকসভা তৈরি করব সেটা হবে আমাদের দেশের 18তম লোকসভা। 17তম লোকসভার যিনি ওল্ডেস্ট মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন তার নাম শফিকুর রহমান বার্গ। তিনি উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির লিডার, তিনি রিসেন্টলি মারা গেছেন। এছাড়া আপনি করান স্ট্র্যাটেজিকে পার্টটা, আপনার ক্লাস করতে ভালো লাগে, ঠিক আছে ছাড়, কথা বলে দেবো। আচ্ছা দেখো, 28শে ফেব্রুয়ারি হায়দ্রাবাদের বেগম বাজারের মহারানা প্রতাপ চকে রাজপুত রাজা মহারানা প্রতাপের একটি 21 ফুটের মূর্তি স্থাপন ও উন্মোচন করা হয়েছে। তো দেখে নেবে, এখানে তোমাদের প্রশ্ন দেবে 21 ফুটের বিখ্যাত যে মূর্তি মহারানা প্রতাপের সেটা কোথায় ইনস্টল হয়েছে বা কোথায় লঞ্চ করা হয়েছে বা কোথায় উন্মোচন করা হয়েছে, কোথায় আনভেল করা হয়েছে। আনভেল মানে হলো ওই হয় না একটা মূর্তি থেকে পর্দা সরানো, যেটাকে আমরা বলি উন্মোচন, ঠিক আছে, সেটা কোথায় হয়েছে? আনসার হবে তেলেঙ্গানা। যদি আরো স্পেসিফিক আনসার হয় হায়দ্রাবাদ, যদি আরো স্পেসিফিক হয় তাহলে হায়দ্রাবাদের বেগম বাজারে একটা জায়গা আছে, জায়গাটার নাম মহারানা প্রতাপ চক, সেখানে হয়েছে। চলো নেক্সট চলে যাও। লুইস মন্টিনেগ্রো বিকেম দ্য প্রাইম মিনিস্টার অফ পর্তুগাল। পর্তুগালের নতুন প্রধানমন্ত্রী হলেন। একটু আগে আমরা হাঙ্গেরির প্রধানমন্ত্রীও পড়েছি, আর পর্তুগাল তো অবভিয়াসলি খুব বিখ্যাত দেশ। পর্তুগালের ক্যাপিটালও তোমাদের পরীক্ষায় এসছে, পর্তুগালের ক্যাপিটাল হলো লিসবন, ঠিক আছে। পর্তুগালের কারেন্সি হলো ইউরো। পর্তুগিজরাই আমাদের দেশে প্রথম ইউরোপিয়ান বণিক হিসেবে এসেছিল এবং শেষমেশ তারাই সবচেয়ে শেষে 1962 সালে গেছে। তো লুইস মন্টিনেগ্রো হলো পর্তুগালের রিসেন্ট যিনি প্রধানমন্ত্রী হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন। PM Modi has been honored with Bhutan's highest civilian award, Order of the Druk Gyalpo Award. রিসেন্টলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অ্যাওয়ার্ডটা পেয়েছেন। এটা হলো ভুটানের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। যেমন আমাদের যে ভারতের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড সেটাকে আমরা ভারতরত্ন বলি, তেমন ভুটানের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডটার নাম হলো ওই ভুটানি ভাষায় রয়েছে আর কি, অর্ডার অফ দ্য ড্রুক গ্যালপো অ্যাওয়ার্ড। PM মোদি ফার্স্ট নন ভুটানিজ টু রিসিভ দ্য অ্যাওয়ার্ড। প্রথম নন ভুটানিজ যিনি ভুটানের বাসিন্দা নয় হিসেবে এটা তিনি পেয়েছেন। খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে যা যা আমি করাচ্ছি সবগুলো পড়বে তোমরা, এখানে আর কোনো কাটছাট করতে যাবে না, আমি বারবার বলছি। আমি একদম বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য নিয়ে এসেছি। নেক্সট চলে যাও। ওয়ার্ল্ড ওয়াটার ডে কবে সেলিব্রেট করা হয়? 22শে মার্চ। এবছরের থিম কি ছিল? ওয়াটার ফর পিস। একদম মুখস্থ করবে, রাতটা মেরে নেবে, ঠিক আছে। এবার তোমরা বলবে যে তাহলে কি 8 মার্চ পড়বো না? 8 মার্চ আমি এই কারণে দিইনি, তোমরা সবাই জানো 8 মার্চ হলো আন্তর্জাতিক নারী দিবস, খুব কমন ওটা, ওই জন্য কমন গুলো আজকাল কম দেয়, আজকাল পরীক্ষা একটু আনকমন গুলো বেশি দেয়। 8 মার্চ যে কোনো সাধারণ মানুষ জানে কি আছে সেদিন, ঠিক আছে। তো যেগুলো খুব কমন সেগুলো আজকাল আর দিচ্ছে না, কারণ আমাদের কোশ্চেনের লেভেলের যে ডিফিকাল্টি লেভেলটা একটু বেড়ে গেছে, তোমরা সবাই জানো। নেক্সট চলে যাও। সখী অ্যাপ হ্যাজ বিন ডেভেলপ ফর গগনায়ন। তোমরা জানো আমাদের ইসরোর একটা নতুন প্রজেক্ট যেটা লঞ্চ হচ্ছে খুব শিগগিরই, সেটা হলো গগনায়ন, যেখানে সূর্যের চারদিকে ইসরো স্যাটেলাইট ঘুরবে এবং সূর্যের যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া হয়, কিভাবে সূর্যের তাপ আসে বা সমস্ত কিছু নিয়ে রিসার্চ করবে। সখী অ্যাপটা যেটা লঞ্চ করা হয়েছে, এটা ইসরোর পক্ষ থেকেই লঞ্চ করা হয়েছে। এখানে কি হবে, মেনলি যারা গগনায়নের অ্যাস্ট্রোনটস হবে বা মহাকাশচারী হবে তাদেরকে সুবিধা করবে। এক হলো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, মানে প্রযুক্তিগত সহায়তা করবে। হেলথ মনিটরিং, তারা যাতে সুস্থ থাকে, তাদের স্বাস্থ্যটা ঠিক আছে কিনা সেটা পর্যবেক্ষণ করবে। আর মিশনটাকে ম্যানেজ করা, ওভারঅল যে মিশনটা যেটার জন্য যে টার্গেট গুলো নেওয়া হয়েছে সেগুলো ম্যানেজ করার জন্য এই অ্যাপটা ইনস্টল করেছে ইসরো। নেক্সট চলে যাও। বিনয় কুমার অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ইন্ডিয়ান অ্যাম্বাসেডর টু রাশিয়া। তোমরা জানো আমাদের যে সমস্ত IAS অফিসাররা হয় তারা অ্যাম্বাসেডর হিসেবে বা হাই কমিশনার হিসেবে কাজ করে। বিনয় কুমার হয়েছেন রাশিয়ার নতুন অ্যাম্বাসেডর। নেক্সট চলে যাও। ইন্ডিয়া কন্ডাক্টেড জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ। জয়েন্ট মানে ওই যে বাইল্যাটারাল দুটো দেশের মধ্যে। প্রথমত মিলিটারি এক্সারসাইজ, এটা আগে আমরা যেটা পড়েছিলাম সেটা ছিল নেভাল এক্সারসাইজ, মানে মেরিটাইম এক্সারসাইজ, সামুদ্রিক এক্সারসাইজ। ওটার নাম ছিল সমুদ্র লক্ষণ, যেটা ইন্ডিয়া আর মালয়েশিয়ার মধ্যে হয়েছিল। এটাও জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ। এটার নাম বললো এক্সারসাইজ টাইগার ট্রিম্প 24 2024। এটা কার সাথে হয়েছে? US এর সাথে হয়েছে। আর এটা কোথায় হয়েছে? এটা হলো ইস্ট কোস্ট অফ ইন্ডিয়া, এটা ওই ভাইজ্যাক ওই অঞ্চলটাতেই হয়েছে। নেক্সট চলে যাও। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া লঞ্চ নো ইয়োর ক্যান্ডিডেট অ্যাপ। এবার KYC শুনলেই তোমরা হয়তো নো ইয়োর কাস্টমার ভাববে। হ্যাঁ বলো বলো বলো, কি হচ্ছে বলো। স্যার ইউটিউব শেয়ারিং হচ্ছে আবার স্যার।
কাউকে জয়েন হ্যাঁ করেছেন স্যার। আপনি এক্ষুনি? আমি কাউকে জয়েন করাইনি ভাই। আমার অপশনটা আসবে, আমি ডিক্লাইন করে দিলাম। ঠিক আছে, আমি কাউকে জয়েন করিনি, আমি জয়েন করাতেও পারবো না, কারণ এখানে পুরোটা অ্যাডমিন তো অন্য, আমি অ্যাডমিন নই এই ক্লাসে। স্যার একটা ইউটিউব চ্যানেলে শেয়ার করছে আবার আগের দিনের স্যার মতো। কেউ করে? আমি এসব জানি না, ঠিক আছে। আমি এবার কি করবো, স্যার আপনি আমি করাবো ক্লাসটা না? করেন তো। হ্যাঁ ঠিক আছে, ইউটিউব চ্যানেল হচ্ছে তো ভালো, তো আমার ক্লাস পপুলার হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এটা বোধহয় সম্ভবত পেড ক্লাস, এটা তো ইউটিউব চ্যানেল শেয়ার করা যাবে না। ফ্রি ক্লাস হলে ইউটিউব চ্যানেলই হয়তো হতো ক্লাস। যাই হোক, ঠিক আছে। নো ইয়োর ক্যান্ডিডেট অ্যাপ, এটা লঞ্চ করছে কে? ইলেকশন কমিশন। বুঝতেই পারছো, এই অ্যাপটা থেকে তুমি তোমার যে ক্যান্ডিডেট, মানে তোমার অঞ্চলে যে ভোটে দাঁড়িয়েছে, এবার তোমার এখন ইচ্ছে হতেই পারে যে তুমি কেরালায় কে ভোটে দাঁড়িয়েছে তার সেটা দেখবে, বা উত্তরপ্রদেশে কে ভোটে দাঁড়িয়েছে, কোন দল ভোটে দাঁড়িয়েছে, সে কতবার জেলে গেছে, তার এগেনস্টে কোন ক্রিমিনাল কেস আছে, সব দেখবে। তুমি এই একটা অ্যাপে ভারতবর্ষের টোটাল যে 543টা লোকসভা কনস্টিটিউয়েন্সি আছে, সমস্ত লোকসভা কনস্টিটিউয়েন্সিতে কে ভোটে দাঁড়িয়েছে, তার এগেনস্টে কি ক্রিমিনাল কেস আছে, সব জানতে পারবে। তো ভালো, নো ইয়োর ক্যান্ডিডেট। এটা কিন্তু নো ইয়োর কাস্টমার নয়। আর যদি বলে নো ইয়োর কাস্টমারটা কে লঞ্চ করেছে, সেটা লঞ্চ করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। চলো, ওড়িশা ইনাগুরেটেড ইন্ডিয়াস ফার্স্ট ইনডোর অ্যাথলেটিক্স অ্যাকোয়াটিক সেন্টার। আচ্ছা, এগুলোর বোধহয় বাংলা করা হয়নি রে, কি করবো, পড়িয়ে দেবো? বাংলা করানো হয়? হ্যাঁ স্যার, পড়িয়ে দেবো? করিয়ে দেন স্যার। ওড়িশা ইনাগুরেট করেছে ইন্ডিয়ার প্রথম ইনডোর অ্যাথলেটিক্স, মানে হলো আমরা নর্মাল জানি কোথায়, যেটা ওই অ্যাথলেটিক্স এর যে খেলাগুলো, মানে ওই হাই হাই জাম্প, লং জাম্প, দৌড়, এগুলো জেনারেলি ওই একটা ফুটবল মাঠ গুলো হয়, আর তার চারপাশে জেনারেলি দেখবি এগুলো হয়। এটা কিন্তু ইনডোর। দেখ, নবীন পট্টনায়ক বসে আছে, একটা দাঁড়িয়ে আছে একটা ইনডোর অ্যাথলেটিক্স সেন্টারে। আর অ্যাকোয়াটিক সেন্টার মানে যেখানে জলের ওপরে খেলাগুলো হয়, তোমরা জানো সুইমিং হয়, তারপর আমরা ওই দেখবে গোল করে ঘুরে জলে পড়ে, ওটাকে ডাইভিং বলে, ঠিক আছে, ওয়াটার পোলো হয়। এই সমস্ত খেলাগুলোর জন্য একটা ইনডোর স্পোর্টস সেন্টার বানিয়েছে, এটা ওড়িশা বানিয়েছে, ওড়িশা ইনঅগ্রেট করেছে। রাহুল সিং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারপারসন অফ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সিবিএসসি। তোমরা সবাই জানো সিবিএসসি আমাদের ভারত সরকারের অফিসিয়াল সেন্ট্রাল বোর্ড অফ এডুকেশন, তাদের চেয়ারপারসন হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে রাহুল সিংকে। নেক্সট চলে যাও। ইন্ডিয়া কন্ডাক্টেড আবার একটা এক্সারসাইজ, জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ। জয়েন্ট মানে দুটো দেশের মধ্যে থাকবে। প্রথমত এক্সারসাইজের নাম দেখে নি, ল্যামি টিএ 2024। কার সাথে? সিশেলস। ব্যাস এইটুকুনি। এবার তুমি বলবে লোকেশন কেন পড়ছি না? পড়ছি না এই কারণেই, কারণ যে সমস্ত এক্সারসাইজ গুলো ভারতে হয়েছে, শুধুমাত্র সেই সমস্ত লোকেশন গুলো আমরা পড়বো। যেগুলো লোকেশন গুলো বাইরে হয়েছে সেগুলো পড়ার দরকার নেই, কোন দেশের সাথে হয়েছে আর কোন এক্সারসাইজ সেটা মনে রাখলেই হবে। নেক্সট চলে যাও। ইন্ডিয়া কন্ডাক্টেড আর একটা এক্সারসাইজ, সি ডিফেন্ডার 2024। এটাও একটা মিলিটারি এক্সারসাইজ। কার সাথে হয়েছে? ইউএস এর সাথে হয়েছে। টাইগার ট্রিম আমরা যেটা বললাম ওটাও কিন্তু ইউএসএ ছিল, তবে ওটা ছিল মিলিটারি এক্সারসাইজ, আর এটা হলো মেরিটাইম এক্সারসাইজ, মানে এটা নেভাল এক্সারসাইজ, মানে সমুদ্রের ওপরে। কোথায় হয়েছে? পোর্ট ব্লেয়ার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। গোতাবায়া রাজপাকসা, ফর্মার শ্রীলঙ্কান প্রেসিডেন্ট, অথর অফ এ বুক টাইটেলড দ্য কনস্পিরেসি। আচ্ছা, তোমরা সবাই জানো আমাদের সেই ফর্মার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট তাকে, আর শ্রীলঙ্কার যে এক্স প্রাইম মিনিস্টার তাকে ঘাট ধাক্কা দিয়ে শ্রীলঙ্কার লোকেরা মানে দেশ থেকে অর্গানিক বার করে ফার্মিং দিয়েছিল। স্টার্ট করেছিল, হ্যাঁ, কি বলছিস? সম্পূর্ণ অর্গানিক করতে চেয়েছিল একবার। হ্যাঁ, একদম ওটাই আর কি। তো ও একটা বই লিখেছে যে ওর এগেনস্ট নাকি ষড়যন্ত্র করা হয়েছে, আর বইটার নাম হলো দ্য কনস্পিরেসি। দেবেন্দ্র ঝাঝারিয়া বিকেম দ্য নিউ প্রেসিডেন্ট অফ প্যারা অলিম্পিক অ্যাথলিট অফ ইন্ডিয়া। তোমরা অনেকেই জানো যে আমাদের যে সমস্ত প্যারা অলিম্পিকটা হয়, ওই অলিম্পিক যখন হয় তার ওই একই জায়গাতে প্যারা অলিম্পিকও হয়। দেবেন্দ্র ঝাঝারিয়া কিন্তু প্যারা অলিম্পিকে সোনা পেয়েছিল। এ মেনলি জ্যাভলিনের জন্য বিখ্যাত ছিল। এ আবার এখন প্যারা অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট হয়েছে। আমাদের যেমন অলিম্পিক কমিটির যে প্রেসিডেন্ট সেটা হলো পিটি উষা, তোমরা সবাই জানো। নেক্সট চলে যাও। আসামের দুটো ট্র্যাডিশনাল ক্রাফট তারা জিআই ট্যাগ পেয়েছে। একটা হলো মাজুলি মাস্ক। মাজুলি মাস্ক মানে হলো, মাজুলি তোমরা জানো বৃহত্তম নদী আইল্যান্ড যেটা আসামে আছে। আর একটা হলো মাজুলি ম্যানুস্ক্রিপ্ট। এই যে মাজুলি ম্যানুস্ক্রিপ্ট, আর ম্যানুস্ক্রিপ্ট পেন্টিং, আর মাজুলি মাস্ক, এটা এক ধরনের মুখোশ। এই দুটো আসামে দুটো জিআই ট্যাগ পেয়েছে, একটু দেখে নেবে। নেক্সট চলে যাও। চায়না বিকেম সেকেন্ড লার্জেস্ট মোবাইল ফোন প্রডিউসার গ্লোবালি। সেটা খুব একটা অস্বাভাবিক নয়, কারণ আমরা বেশিরভাগ যে ফোনগুলো ইউজ করি, অপো, ভিভো, ওয়ান প্লাস, সবই চায়নার কোম্পানি। রিয়েলমি,
রেডমি, সবই বেশিরভাগ চায়নার কোম্পানি। তো চায়নার মোবাইল প্রডিউসার হিসেবে এখন পৃথিবীতে সেকেন্ড লার্জেস্ট, সেটা খুব একটা অস্বাভাবিকও নয়। নেক্সট চলে যাও, অপারেশন কামধনু হ্যাজ বিন লঞ্চড বাই জম্মু কাশ্মীর পুলিশ টু কমব্যাট ক্যাটেল স্মাগলিং। আচ্ছা, ক্যাটেল স্মাগলিং নিয়ে বেশি কথা আর বললেই বীরভূমের বাঘের কথা খুব মনে পড়ে যায়। নতুন করে নিশ্চয়ই তোমাদেরকে বলতে হবে না, সেলিম খুব ভালো করেই চেনে বীরভূমের বাঘকে, যে এখন দিল্লির তিহারে রয়েছে অবশ্য। তো যাই হোক, গরু চোরও বলতে পারো, গরু পাচারকারীও বলতে পারো। তো গরু পাচার কিন্তু আমাদের দেশের একটা প্রবলেম। জেনারেলি বাংলাদেশের মতো জায়গাতে আমাদের দেশ থেকে গরু পাচার করা হয়, তোমরা জানো। তো জম্মু কাশ্মীর পুলিশ রিসেন্টলি একটা অপারেশন লঞ্চ করেছে, তার নাম হলো অপারেশন কামধনু। এটা মেনলি লঞ্চ করা হয়েছে এই গরু পাচারটাকে আটকানোর জন্য। ঠিক আছে, ইয়েস এ মন্ডল। নেক্সট চলে যাও, আসিফ আলী জারদারি সোন ইন, মানে পাকিস্তানের 14তম প্রেসিডেন্ট হিসেবে যিনি শপথ নিলেন তার নাম হলো আসিফ আলী জারদারি। পাকিস্তানের প্রেসিডেন্ট, আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। নেক্সট চলে যাও, রতন টাটা হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড পিভি নরসিমহা রাও মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর ফিলান্থ্রপি ওয়ার্ক। ফিলান্থ্রপি ওয়ার্ক মানে হলো মানুষের জন্য কাজ করেছেন, মানুষের জন্য কাজ করার জন্য, মানে মানুষের ভালোর জন্য কাজ করার জন্য। অবভিয়াসলি রতন টাটা যথেষ্ট ফিলান্থ্রপি ওয়ার্ক রয়েছে, তার জন্য তাকে প্রাক্তন ভারতের প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাওয়ের নামে একটা মেমোরিয়াল অ্যাওয়ার্ড দেওয়া হয়, সেটাই পুরস্কৃত করা হয়েছে। টি.এম. কৃষ্ণ, কার্নাটিক মিউজিশিয়ান, হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইথ দ্য সঙ্গীতা কালানিধি অ্যাওয়ার্ড 2024। প্রথমত কার্নাটিক মিউজিকটা কোথায় হয়? দক্ষিণ ভারতে হয়। দক্ষিণ ভারতের ক্লাসিক্যাল মিউজিক, যেমন উত্তর ভারতের ঠুমরি এগুলো হয়, দক্ষিণ ভারতে হয় হলো কার্নাটিক মিউজিক। টি.এম. কৃষ্ণ, তাকে সঙ্গীত কালানিধি অ্যাওয়ার্ড 2024 ভূষিত করা হয়েছে। নেক্সট চলে যাও, আচ্ছা আর নেই, এটাই লাস্ট ছিল। ঠিক আছে, আমি ক্লাসটা এন্ড করলাম কারণ অলরেডি আমার নেক্সট ক্লাস শুরু হয়ে গেছে। আর পরের দিন মানে কালকে যে ক্লাসটা হবে সেটা একটু টাইমটা বলে দিচ্ছি, ইদ্রিস তোমাদেরকে বলেও দেবে। কালকে আমরা সিএমসিইউ করব, আর কালকের ক্লাসটা শুরু হলো 11টা AM। আর ক্লাসের ফাঁকে ফাঁকে কিছুদিন এমসিকিউ করার পরে বা কিছুদিন স্ট্যাটিক কারেন্ট করার পরে আমরা একটা দুটো করে স্ট্যাটিক তোমাদেরকে করিয়ে দেবো। খুব ভালো, কালকে সকাল 11টা দেখা হচ্ছে। এটা কিন্তু সকালের ক্লাস, রাতে আর কোনো শিডিউল নেই আমার। ঠিক আছে, আর সময় নেই। তাহলে কালকে দেখা হচ্ছে সকালবেলা ক্লাস। কন্টিনিউ মানে আপনার ক্লাসগুলো সব 11টায় থাকবে? না, সোমবারেরটা রাত্রি 9টাতেই থাকবে, মঙ্গলবারেরটা সকাল 11টায় থাকবে। ঠিক আছে, যদি স্যার তোমরা একটু ক্লাসে থাকো। ঠিক আছে, আমি তাহলে বেরিয়ে গেলাম। ঠিক আছে, কালকে সকাল 11টায় দেখা হচ্ছে। একটু তোমরা ক্লাসে থাকো, আমি চেকিংটা করে নি, ওটাই হচ্ছে নাকি দেখি।